হ্যালো ফ্রেন্ডস, ইটস বিন আ ওয়াইল। আমরা আসি না অনেক দিনই আমাদের শো নিয়ে, বাট আমরা এসে পড়েছি আবার। আপনাদের সাথে আমি আছি এহসান কবির, এবং আমি একটা মজার ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলতে চাই। লাস্ট 1 মান্থ ধরে আমাদের একটা অপরচুনিটি হয়েছে টু ওয়ার্ক উইথ দ্য প্রবাসী বাংলাদেশি যারা সিঙ্গাপুরে আছে। এবং আমরা জানি যে প্যান্ডেমিকের টাইমে সবারই আসলে একটা টাফ টাইম যাচ্ছে, বাট ইমাজিন দ্য ওয়ান্স যারা আসলে তাদের বাসা, তাদের ফ্যামিলি সবার থেকে একটু দূরে। This 1 month has been an emotional journey for us. Obviously, আমরা নিজেরাও অনেক টাফ সিচুয়েশন আছি, বাট সিঙ্গাপুরে যে প্রবাসী ভাইরা আছে তাদের সাথে আমাদের টিম কাজ করছে লাস্ট 1 মাস। তাদের হাসি, তাদের কান্না, তাদের যে মোমেন্টস গুলো আছে লাইফের, আমরা সবকিছু জানলাম, শুনলাম, এবং ইট হ্যাজ রিয়েলি ইন্সপায়ার্ড আস ওভারঅল। আর এই অনুষ্ঠানটা সেটাই নিয়ে। এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যারা সিঙ্গাপুরে আছে তাদের কথা শোনার জন্য, এবং তাদের তাদের যে মোমেন্টস গুলো আছে সেগুলো শেয়ার করার জন্য, প্লাস তাদেরকে একটু মোটিভেট করার জন্য এনি ওয়ে উই ক্যান। আমরা সবাই মোটামুটি জানি যে প্র্যাকটিক্যাল জোকার্স আর অলওয়েজ অ্যাকসেপ্টেড বিকজ অফ দেয়ার সাস্টেনেবল কমেডি। আর সেটাই আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে। আমরা দুঃখ এবং হাসি এবং কান্না সবকিছু মিলায় আমরা আমাদের প্রত্যেকটা এপিসোড ক্রিয়েট করি। আজকের এপিসোডটা আসলে অনেক স্পেশাল বিকজ আমাদের মাঝে দুজন খুব ইন্টারেস্টিং ইন্ডিভিজুয়ালস আছে। এবং ফার্স্টের গেস্ট আমি চাচ্ছি এখনই আমাদের গেস্টকে আসলে আমাদের শোতে নিয়ে আসার জন্য। আমাদের সাথে আছে কবির ভাই। কবির ভাই, হাউ আর ইউ ডুইং? Alhamdulillah. What about you? I am doing great. Before I start, I want to give an introduction to Kobir Bhai. Kobir Bhai is the CEO of Brooklyn Stainless Steel. He is currently in Singapore. এবং Kobir Bhai is one of the Bangladeshis who has come forward to help a lot the migrant brothers who are actually in Bangladesh, in Singapore right now. আমরা জানি যে মাইগ্রেন্ট ব্রাদার্সরা আসলে এখন একটা খুব টাফ টাইম দিয়ে যাচ্ছে সিঙ্গাপুরে, এবং কবির ভাইয়ের মতো যারা বিজনেস ওনাররা আছে তারা এগিয়ে এসছে আসলে এই সিচুয়েশনটাকে হেল্প করার জন্য। কবির ভাই, আপনি যদি আমাদেরকে একটু বলতেন আপনার সম্পর্কে, আপনার লাইফের সম্পর্কে, এবং কি ধরনের আসলে স্টেপস অ্যাজ আ বিজনেস, ওয়ান অফ দ্য হাই এন্ড occupation holder like you, what are the steps that you guys are taking and why are you taking these steps? অনেকগুলো স্টেপ নিয়েছি, কারণ আমাদের স্টেপস নিতে হয়েছে বিজনেসের জন্য, আমাদের নিজস্ব যারা স্টাফ যারা আমাদের এখানে চাকরি করেন ওদের জন্য, ওদের ওয়েলবিং দেখার জন্য, তারপরে এডিশনালি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশি ভাইরা যারা এখানে কাজ করেন ওনাদের জন্য। কারণ প্যান্ডামিক তো এবার রমজানে পড়েছে। রমজান ওয়াজ উইদিন দ্য প্যান্ডামিক। তো এমনিতেই রমজান মাসে মানুষের অনেক কিছু বেশি লাগে, যেমন হেল্প বেশি লাগে যারা লেস ফরচুনেট। আর প্যান্ডামিকের কারণে এবার আরো বেশি হয়েছে, মানুষের কষ্ট বেশি হয়ে গেছিল। তো এই জন্য আমরা চেষ্টা করেছি যাতে হেল্প করা যায় আমাদের বাংলাদেশি ভাইদেরকে যারা স্টে হোম নোটিসে ছিলেন, তারপরে যারা বেরোতে পারছিলেন না ডরমেটরি থেকে, তারপরে অনেক ক্যাটাগরি ছিল যাদের বসরা ওদেরকে কাইন্ড অফ অ্যাবান্ডন করে দিয়েছিলেন, কারণ যারা কাইন্ড অফ ক্লোজ হয়ে গেছিল ওনারা তো কারো রেসপন্সিবিলিটি নিচ্ছিল না। তো এই জন্য আমাদের অনেক ধরনের প্ল্যানিং করে অনেককে হেল্প করতে হয়েছে। আমি পার্টিকুলারলি যদি বলি, আমি আমার নিজস্ব অর্থায়নে আমাদের কোম্পানির ফান্ডের থ্রুতে অ্যাবাউট 8,000 বাংলাদেশি ভাইদের কাছে আমি ইফতার পৌঁছে দিই ডিউরিং রমজান মান্থ, ফার্স্ট ডে অফ রমজান থেকে একেবারে ঈদের দিন পর্যন্ত। তো ওটা যদি আমি ব্রিফলি বলতে চাই, এটা আমাদের কোম্পানির নাম যেমন ব্রুকলিন স্টেনলেস স্টিল। তো আমাদের একটা ফান্ড থাকে যেটাকে আমরা বলি ব্রুকলিনস কমিউনিটি সাপোর্ট। ওখানে একটা ফান্ড আমরা রাখি এভরি ইয়ারে, যাতে আমরা লোকাল ওল্ড এজ হোমগুলোতে ডোনেশন দিতে পারি। এটা আমাদের অনগোয়িং হেল্প ফর দ্য কমিউনিটি। তো ওই ফান্ড থেকে এবার আমরা স্পেশালি বাংলাদেশি ভাইদের জন্য ইফতার যাতে পৌঁছে দিতে পারি, আমরা ওটার জন্য কাজ করেছি। আর এটা করতে গিয়ে আমরা অনেক 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 অন্যান্য প্রবলেম দেখেছি যেটা আমরা জানতাম না। এজ এ বাংলাদেশে আমি কখনো জানতাম না যে আমাদের দেশের ভাইরা এখানে এত কষ্টে আছে। তো আমরা আসলে ইফতার দিতে গিয়ে অনেক কিছু করে ফেলেছি। অনেকের বাংলাদেশে প্রবলেম, এখানে আছেন দেশের সাথে কমিউনিকেশন নাই, স্মার্ট মোবাইল নাই যে কমিউনিকেট করবে, তারপরে বেরোতে পারছে না যে বাইরে থেকে একটা
স্মার্ট মোবাইল কিনে বাসার সাথে কথা বলবে। তো উই বিকাম লাইক স্যামারিটানস ফর দেম। তারপরে আমরা ওনাদের কমিউনিকেশনটা ওনাদের বাসায় পৌঁছে দেওয়া, বাসার কমিউনিকেশন ওনাদের কাছে পৌঁছে দেওয়া, ওনাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করা, মানে ভেরিয়াস প্রবলেম উই ফেস অ্যান্ড উই কেম আউট উইথ আ লট অফ সলিউশনস। এটার জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা যেমন সকাল থেকে শুরু করতাম, ইফ ইউ সি ইন দ্য ভিডিও, সকাল থেকে 2 লরি লোড করে বেরোতাম। সবার বিভিন্ন জায়গায়, কেউ ডরমেটরিতে থাকে, কেউ প্রাইভেট রেসিডেন্সিয়াল ইউনিটে থাকে, কেউ কনস্ট্রাকশন সাইটে থাকে। সো আমরা সব জায়গায় গিয়ে গিয়ে এরকম প্যাকেট করে দিয়ে আমি একটা জিনিস, কবির ভাই একটা জিনিস, সরি ইন্টারাপ্ট করছি, আমি ভিডিওটা এখন দেখছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিছু বাংলাদেশি প্রোডাক্টও তাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন, যেখানে আমি একটু ম্যাঙ্গো ড্রিঙ্কটা দেখতে পাচ্ছি মনে হয় প্রাণের। একটু কি বলবেন যে আপনাদের মানে একটু যদি অ্যাকচুয়ালি মোস্টলি বাংলাদেশি ফুড, কারণ আমাদের দেশের ভাইয়েরা এই দেশের খাবার তো এমনিতেই পছন্দ করে না, কারণ এগুলা ডিফারেন্টলি কুক হয়, ওদের চাইনিজ কুকিং বলা যায় এটাকে। তো এমনিতেই যখন ওরা রেগুলার খাবার তৈরি করে নিজেদের জন্য, তখনই তো বাংলাদেশি খাবারই তৈরি করে, নিজেরাই বাংলাদেশি গ্রোসারি শপ থেকে কিনে ওরা নিজেরা পাকিয়ে খায় এখানে। তো ইফতারের সময় তো আরো ডিমান্ড বেশি থাকে ওনাদের, বাংলাদেশি যেমন মুড়ি চাই, চানাচুর, ড্রিঙ্কস, ফ্রুটস। তো আমরা চেষ্টা করেছি যাতে ওগুলোই হয়। আর আই ওয়াজ ভেরি লাকি যে ওই আরএফএল এর যেই এখানকার রিজিওনাল ম্যানেজার নূর আলম, ও আমার ফ্রেন্ড। তো ওর কারণে আমার সুবিধা হয়েছে যে আমি ওর কাছ থেকে স্টক নিয়ে আসতে পারছি, কারণ আমাদের এখানে মালয়েশিয়ান স্টক বন্ধ হয়ে গেছিল, ইন্দোনেশিয়ান এখনো বন্ধ। সো স্টক ছিল খুব কম। তারপর আমি ওই ওর কারণে ও আমাকে অনেক হেল্প করেছে। আর একটা মালয়েশিয়ান কোম্পানি ছিল, ওরা ফ্রুটস গুলা সাপ্লাই দিত। তো ওদের মাধ্যমে আমি অনেক কিছু কিনে, মানে আমরা এই 30th রমজান পর্যন্ত করতে পেরেছি জাস্ট বিকজ উই গট দ্য স্টক। কারণ ওই সাপ্লায়াররা লোকাল যে গ্রোসারি শপ ওদেরকেই দিতে পারতেছিল না, বিকজ দে আউট অফ স্টক। সো লোকালি কেনা তো সম্ভবই না, বাট যেহেতু আমরা চ্যারিটি করছি এই জন্য ওই সাপ্লায়াররা আমাদেরকে প্রায়োরিটি হিসেবে দিয়েছিলেন। আর ব্যবসায়িক যারা, ওদেরকে একটু রিজনেবল, যারা 1000 প্যাকেট চেয়েছিল ওদেরকে 500 প্যাকেট এরকম করে দিয়েছিল আর কি। এইভাবে আমরা, আমার মনে হয় কবির ভাই এটা খুবই মানে আমার কাছে বাংলাদেশ থেকে বসে আই ফিল ভেরি প্রাউড যে আসলে বাংলাদেশিরা বাংলাদেশের বাহিরেও মানে তাদের কমিউনিটিকে হেল্প করার জন্য দে আর গোয়িং আহেড এন্ড গোয়িং ফরওয়ার্ড এন্ড টেকিং দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভ। আর অলসো আই জাস্ট ওয়ান্টেড টু আস্ক ওয়ান থিং, যে এই যে সিঙ্গাপুর আমরা যে অবস্থাটা জানি ভাইয়া, যে আসলে এই কমিউনিটিতেই মনে হয় কেসেস সবচেয়ে বেশি কোভিডের, তাও আপনারা হচ্ছেন গিয়ে you took the risk of going there. What kind of safety precautions did you take or carry out during the process? ওকে, এটা আসলে আমার এই জিনিসটা যখন আমাদের শুরু হয়, এই কি যেন ইফতার ডিস্ট্রিবিউশন, এটা আসলে প্ল্যান করে হয় নাই। আমি এক জায়গায় থার্মোমিটার কিনতে গিয়ে দেখলাম একটা দোকান, কৃষ্ণাস কিচেন নামে একটা দোকান, সিঙ্গাপুরিয়ান একটা ইন্ডিয়ান শপ, ওখানে দেখলাম যে ফ্রি ফুড দিচ্ছে ওরা। তো ওইটা দেখে আমি ইন্সপায়ার্ড হই, আমি একটা ভিডিও পোস্ট করি যে এখানে ফুড পাওয়া যায়, যদি কেউ চায় যাতে বাংলাদেশিরা নিতে পারে, যেহেতু ইন্ডিয়ান দোকান, ওরা তো বাংলায় লিখে না, এই জন্য আমি বাংলায় একটা ভিডিও, বাংলা না ইংরেজিতে বলেছিলাম, বাট আমার নাম্বার দিয়ে বলেছিলাম যে এখানে যদি কারো হেল্প লাগে তোমরা নিতে পারো। তো ওই কিচেন থেকে আমার ইন্সপিরেশনটা হয়। তারপর ওই ব্যাপারটা আমি আমার বউয়ের সাথে শেয়ার করার পরে আমার বউ বলল যে আমাদের যেহেতু ব্রুকলিনস কমিউনিটি সাপোর্ট নামে ফান্ড আছে, why not we help them from this fund this time? আমরা তো মোরাল হোমকে দিই। আই এম কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন লেটার, মানে হাউ ইট স্টার্টেড। তো পরে ও যখন বললো যে আমরা দেব, তো আমি বললাম যে ওকে, আমাদের ফান্ড আছে, আমি জানলাম, আমি জানি, বাট কিভাবে দেব, হাউ উই গো আউট, কারণ ওরাও বেরোতে পারে না। যে এমন যদি হতো যে আমি কিনে আমার ফ্যাক্টরিতে রেখে দিলাম, আই ইনভাইট দেম, ওকে ইউ ক্যান কাম হিয়ার এন্ড কালেক্ট ইউর ফুড, দে ক্যান নট ডু দ্যাট। তারপরে আমরাও যেতে পারবো না। সো হাউ ডু ইউ ডু দ্যাট? তো আমার বউ বললো যে ওয়াই নট আমরা তো সিঙ্গাপুরেন, আমরা তো বাইরে যেতে পারবো, যদি আমাদের ড্রাইভাররা যেতে পারে না তো আমি গাড়ি চালাতে পারি। আমাদের একটা ম্যানেজার আছে, ও সিঙ্গাপুরিয়ান, ওর নাম মার্টিন, তো ও পারে। তো বললো যে চলো মার্টিন, তুমি আর আমরা 3 জন মিলে গিয়ে দেবো, আমরা প্রিকশন নিয়ে যাব। তো আমরা যে প্রিকশন নিয়েছি এটা হচ্ছে বেসিক মাস্ক, তারপরে হ্যান্ড গ্লাভস, আর কিছু না। ওকে, তো এগুলো নিয়ে আমরা
শুরু করে দিয়েছি আর কি। ইটস ভেরি ইন্টারেস্টিং এবং আপনার ওয়াইফও তার মানে এই এফার্টের মধ্যে আপনার সাথে পার্টিসিপেট করেছে। ইটস অলওয়েজ গুড টু হ্যাভ ইউর লাইফ পার্টনার নেক্সট ইউ ওয়েন ইউ ডু দিস কাইন্ড অফ ওয়ার্ক। এন্ড ভাবিকেও আমাদের তরফ থেকে থ্যাংক ইউ থাকবে যে আপনারা আসলে খুব চমৎকার কিছু কাজ করছেন, থিঙ্কিং অ্যাবাউট দ্য কমিউনিটি অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট ইউর কান্ট্রি। উই অ্যাকচুয়ালি স্যালুট ইউ ফ্রম আওয়ার টিম অন বিহাফ অফ আমরা শুনছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি এই ইনিশিয়েটিভটা আসছে ওর কাছ থেকে। ইউজুয়ালি আমরা যেটা করি, যারা হাজবেন্ড, টিপিক্যাল হাজবেন্ড যারা, আমরা প্ল্যান করি যে উই ডু সামথিং গুড, বাট সবসময় বউর কাছে গেলেই আর উই ডোন্ট স্পিক আউট। তো আমার ব্যাপারটা ছিল টোটালি অপোজিট, কারণ আমি যদিও চাইতাম, আমার বউ হয়তো বলতো না এতগুলো লোকেকে তুমি কিভাবে হেল্প করবা, ইউ নিড এ লট অফ ফান্ডস এই সেই। বাট আমারটা উল্টা, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ওখানে কৃষ্ণাস কিচেন দিচ্ছে, আমি কিছু করতে পারছি না, এরকম প্ল্যান করতেছিলাম। তো ও এসে যখন বললো, আই ওয়াজ লাইক ও মাই গড, স্ট্যান্ড ইন ওয়ান লেগ, আমি তো রেডি, কারণ আমার বউই প্রপোজ দিচ্ছে, তো প্রপোজাল দিচ্ছে, আমার তো বউকে আর কনভিন্স করা লাগে না। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন করবো ভাইয়া, মানে আমাদের অডিয়েন্সের জন্য, আপনি আসলে কতদিন ধরে সিঙ্গাপুরে আছেন এবং আপনার কোম্পানি সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন। আমি এখানে সিন্স 2000, আমার কলেজের পরে আমি চলে এসেছিলাম সিঙ্গাপুরে, কারণ কলেজের পরে আমি আসলে বাংলাদেশে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, বাট আমি খুব জিনিয়াস, এই জন্য আমাকে কেউ রাখে নাই। আর আমাকে যে কোর্স অফার করেছিল এগুলো আমার চয়েস হয় নাই, কারণ আমি যেটা হতে চাই বা যেটা আমার ড্রিম, এটা যদি না হতে পারে তা তো ওখানে টাইম ওয়েস্ট করে তো লাভ নাই, তাই না? তো এই জন্য আমাকে চান্স দেয় না, এই জন্য আমার মনে হয় ঠিক আছে তাহলে বাইরের দেশে যেয়ে দেখি। এখানে যেমন if you want to study anything, you are allowed to study. Right. You need to find the right course, যে এটা দেবে না ওখানে, বা ওটা লাগে না যে you can do any course. আপনি পাইলট হতে চাইবেন, you need to have money and time, you can be one. Right. তো এই জন্য আমি চলে যাচ্ছি এখানে 2000। তো তারপরে আসার পরে আমি চাকরি করি, আমার লাইফে আমি একটাই চাকরি করেছি, একটাই জব। বাংলাদেশে তো চাকরি করে নাই, কারণ পড়াশোনা করেই মানে কলেজ শেষ করে চলে আসতে হয়। তো এখানে এসে পড়াশোনা প্লাস চাকরি একসাথে করেছি। তো একটাই চাকরি ছিল। তারপরে যখন আমার অফিসে কোনো প্রমোশন আর নাই, আই রিচ টু দ্য টপ, তো তারপরে আমি ভাবলাম যে যেহেতু আর কোনো প্রমোশন নাই, নো গ্রোথ, নো প্রমোশন, সো আই লিভ। তো তারপরে আমি নিজের ব্যবসা শুরু করি। Now that's fantastic. And one point apart, we talk about everything in this show, also about the pandemic, but this is something that আপনি ভালো রেজ করেছেন যে আসলে বাইরে এরকম একটা এডুকেশন সিস্টেম আছে যেখানে আপনি ফাউন্ডেশন কোর্স করে, ইটস লাইক লিবারাল আর্ট স্টাডিজ, তাই না? মানে আপনি ফাউন্ডেশন কোর্স করে আপনি লিটারালি যে কোনো জায়গায় যেতে পারেন, আর রিগার্ডলেস অফ আপনার গ্রেড কি ছিল, ইটস লাইক আ সেকেন্ড চান্স। They don't bother because আপনার স্কুলিং হইতেই পারে, you have subjects which you don't like, it's normal. It was the same for me. আর তারপর যখন when I went abroad, I realized যে হ্যাঁ, আমি আসলে সব সাবজেক্টই পড়ার আমার অপরচুনিটিস আছে। It's not like I have to be a genius. ছোট কাল থেকে you don't have to be, because you will be genius along the way. It's not you will be genius first and then go up. You will be genius along the way. Yeah. So but it's a learning process, and that's something which I think should be done like normally and occasionally everywhere, not just in like countries like Singapore, Australia or Malaysia. But that's a good part. তাহলে ভাই আমি বুঝতে পারছি আপনি আমার মতনই ব্যাক বেঞ্চার ছিলেন। যাই হোক, এটা কোনো সমস্যা নাই। And I don't feel ashamed of that. No, you should not. Here we are again. We're having a reunion. You should be happy. So basically, nothing to be sad about, right? আমরা আরো কথা বলবো ভাইয়া। থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে এই চমৎকার কিছু স্টোরিজ বললেন। আমরা আরো কিছু জানবো আপনার কাছ থেকে, আপনার এফার্টের সম্পর্কে, আপনার কোম্পানি সম্পর্কে এবং আপনার লাইফের সম্পর্কে। বাট আমাদের সাথে আরেকজন একজন স্পেশাল গেস্ট আছে। আমি আজকে আপনাকে ফার্স্টে বলছিলাম যে আমাদের দুজন গেস্ট থাকে সবসময় শোতে, তো আমাদের একজন স্পেশাল গেস্ট আছে এবং আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমাদের সাথে আছে আমাদের পছন্দের, এবং আমি তাকে ফাইটার ডাকি, হি ইজ আ সার্ভাইভার, হি ইজ আ ফাইটার, যার সে কোভিডে আক্রান্ত হয়েছিল এবং সে সিঙ্গাপুরে আছে। আমাদের সাথে আজকে আছে জসিম ভাই। জসিম ভাই, আপনি কি আমাদের সাথে এখন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন জসিম ভাই? কবির ভাই, কবিরের নামময় হয়ে গেছে আজকে। তো খুব শ্রদ্ধেয় দুই ভাই। All great individuals have almost similar kind of needs. It's like that. All geniuses who are backbenchers, তাদের নাম কে দিয়ে শুরু হয়। আরো অনেক কিছু দিয়ে শুরু হয়, but কে দিয়ে? It's okay. Don't feel bad. Okay. No. Of course. We'll find one more Jasim for you.
হ্যাঁ, জসিম ভাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের অডিয়েন্সদের জন্য একটু জানিয়ে দিতে চাই, জসিম ভাই হচ্ছে এখন কারেন্টলি সিঙ্গাপুরে আছে। হি ওয়াজ এফেক্টেড বাই দ্য কোভিড ভাইরাস, বাট আপনি তার হাসি দেখে কখনোই বুঝতে পারবেন না কারণ সে সবসময়, আমার আর ওনার এটাই একটা মিল, আমরা সবসময় হাসতে থাকি। এবং আমাদের লাস্ট এপিসোডে জসিম ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম ওনাকে যদি খুবই কঠিন, মানে ধরেন একটা কান্ট্রির সিচুয়েশন এমন হলো প্রেসিডেন্টকে গিয়ে বলতে হবে যে হ্যাঁ উই আর এট ওয়ার, জসিম ভাইকে যদি আপনি বলেন ওই ওই ইনফরমেশনটা দিতে, ওই প্রেসিডেন্টটা বুঝবেই না, সে ভাববে একটা সুখবর নিয়ে আসছে। সো এটা হচ্ছে জসিম ভাইয়ের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক। সো জসিম ভাই থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আওয়ার শো এগেন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন আশা করি। হ্যাঁ ভাইয়া, আপনি এখন আমাদেরকে যদি একটু বলতেন, কবির ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ কথা বলেছি, সে কোথায় আছে আমরা জানলাম, আপনি যদি একটু বলতেন আপনি এখন কই আছেন আর কি সিচুয়েশন আছেন, একটু যদি আপনার ব্যাক স্টোরিটা আমাদের অডিয়েন্সকে জানিয়ে দিতেন। ধন্যবাদ আমার হোস্ট কবির ভাই, এবং আরো ধন্যবাদ দিই আমাদের গেস্ট কবির ভাইকে। হোস্ট কবির, গেস্ট কবির আজকে মিস করে ফেলছি যে কোন কোন ভাইকে কিভাবে ডাকবো। আচ্ছা যাই হোক, আমি আছি এখন কমিউনিটি কেয়ার ফ্যাসিলিটিস, এটাকে বলে সিসিএফ। আমি হসপিটাল লাইফ শেষ করে আসছি বিগত 19শে মে। 19শে মের পর থেকে আজ অব্দি আমি এখানে কমিউনিটি কেয়ার ফ্যাসিলিটিসে আছি। তো হসপিটালের মতোই সুযোগ সুবিধা আমার এখানে সবকিছুই আছে। তো এখন আমার রিকভারিং চলছে প্রায়, আমি আমি বলবো যে আমি শারীরিকভাবে খুবই সুস্থ ফিল করতেছি। এবং এখানে যারা মোটামুটি রিকভারিং এর পথে তাদেরকে শুধু এখানে রাখা হয়। তো আমি মনে করবো যে হ্যাঁ, আমি খুব রিকভারিং করছি। এবং এটা হচ্ছে আপনি বলবো যে মেরিনা বে একটি নামের জায়গা আছে, মেরিনা বের পাশে। এটার নাম হলো, এই জায়গাটার নাম হলো সিঙ্গাপুর স্পোর্টস হাব। সবাই তাকে চেনে, যে মানে এই অংশটাকে চেনে কালাং স্টেডিয়াম নামে এটি। এবং আমি কালাং স্টেডিয়ামের একটা অংশে আছি, সেটা হচ্ছে যে ওসিবিসি এরিনাতে আমি এখানে আছি। আর এখন এখন অবস্থা তো যথেষ্ট ভালো। আমার মনে হচ্ছে যে আমার শারীরিক অবস্থা আগেও ভালো ছিল, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করেছি, বাট শারীরিক অবস্থা দেখা যাচ্ছে যে আগে যে সিমটম ছিল, হয়তো একটু কাশি ছিল, সেই কাশিটাও এখন আর নাই। যেহেতু অলমোস্ট 1 মাস 2-3 দিন হয়ে গেছে আমি এখানে হসপিটাল প্লাস এখানে মিলাই, তো সব মিলাই বলবো যে শরীর এখন অনেকটাই সুস্থ। আচ্ছা ভাই, আমি একটু আমাদের অডিয়েন্সের তরফ থেকে একটু জানতে চাচ্ছি যে ধরেন এই যে কোভিড যখন আপনার হলো, কি ধরনের আপনি সিমটমস ফেস করেছিলেন এবং কি ধরনের ট্রিটমেন্ট আপনার হয়েছে, যাতে যারা দেখছে অনেকেই আসলে আতঙ্কিত থাকে। কবির ভাই আপনিও জানেন, ইটস লাইক সামথিং দ্যাট রিয়েলি স্কেয়ারস আস এট দ্য মোমেন্ট। আর আমরা আসলে অনেক রিসার্চ না করে, and there are a lot of misinformation on the internet right now, so it's the best, like একটু যদি জসিম ভাই আপনি একটু শেয়ার করতেন, প্লাস কবির ভাই আপনিও কাজ করতেছেন, আপনিও একটু আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পারেন, কারণ বাংলাদেশে অনেকে হচ্ছে ডোনেশনে কাজ করছে এখন। সো ইউ ক্যান অলসো টেল দেম হাউ ইউ হ্যাভ সাকসেসফুলি ডান দিস। জসিম ভাইকে ধন্যবাদ জানাই কবির ভাই। সেটা হচ্ছে যে আমি সত্যি করোনা ভাইরাস একটি আতঙ্কের নাম, এটা অলরেডি হয়ে গেছে। অলমোস্ট যেই শুনছে যে করোনা ভাইরাস, এটা একটি আতঙ্কের নাম। কিন্তু প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যেভাবে শুরু হয়েছিল, মানে সূচনা লগ্ন থেকে, তো আমি মনে করবো এখন তার একটু মানে ব্যাপ্তি একটু কমে গেছে, মানে ততটুকু আতঙ্কিত আর মানুষ এখন না। কেননা হয়তোবা এটার রিকভারিং করার ক্ষেত্রে হয়তোবা এটা হচ্ছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমি যেভাবে আক্রান্ত হয়েছি, আমার যে উপসর্গ ছিল সেটা হলো আমার জ্বর ছিল। তো একদিনই ছিল জ্বর, আর এবং আমি যেদিন আমার জ্বর আসে সেদিন আমি ওয়াশরুমে যেয়ে আমার শরীরটাকে ফ্রেশ রাখার চেষ্টা করি, তারপরে একটি মেডিসিন খেয়ে দেখাচ্ছে আমি রেস্টে চলে যাই। পরের দিন সেটা হচ্ছে 1 মে মিড নাইটে। সেকেন্ড মেতে আমি যখন ইফতারি শেষ করলাম অ্যাজ ইউজুয়াল, তো সেদিন তারপরে দেখলাম আমি যখন আমার তাপমাত্রাটা নিলাম, তখন দেখলাম যে আমার শারীরিক তাপমাত্রা অনেক কম, মানে কমে গেছে আর কি, এবং আমি শারীরিকভাবে ফিল করলাম যে বেটার। এবং তারপরে দেখলাম যে আমার হঠাৎ করে মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে, মাথা যন্ত্রণা এবং বুকে ব্যথা। মাথা যন্ত্রণা এবং বুকে ব্যথা শুরু হওয়ার পরে আমি এখানে আমাদের ডরমেটরি ছিল, আমি একটু জানিয়ে রাখি আপনাকে, আমাদের ডরমেটরি ছিল আইসোলেশন ডরমেটরি। তো আইসোলেশন সিঙ্গাপুরে প্রায় 24 ডরমেটরি ছিল যারা আন্ডার আইসোলেশন, মানে এইসব আইসোলেশন ডরমেটরি ঘোষণা করেছিল সিঙ্গাপুর সরকার থেকে। এবং এই সমস্ত ডরমেটরিতে তারা মেডিকেল টিম গঠন করেছিল, মানে স্ট্যান্ড বাই থাকবে, যাতে করে ওইখান থেকে কেউ এফেক্ট বা কেউ যদি শারীরিকভাবে একটু অসুস্থ হয়, তারা যাতে সহজে মেডিকেল ফ্যাসিলিটিসটা নিতে পারে। তো আমি সেই অনুরূপ ভাবে আমি 4 তারিখে, আমার 3 তারিখে চলে গেল ওইভাবেই। তো যখন আমি চিন্তা করলাম, এবং আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমার রুমে আরেকজন করোনা পজিটিভ হয়েছিল
এপ্রিলের মাঝামাঝি সময়। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার রুমেই করোনা পজিটিভ একজন হয়েছে, তো আমার উচিত আমার করোনাটা পরীক্ষা করা, মানে আমার সোয়াব টেস্ট করা। তো আমি অ্যাজ ইউজুয়াল 5 তারিখে সরি 4 তারিখে আমি সিকিউরিটি শরণাপন্ন হলাম। সিকিউরিটি শরণাপন্ন হয়ে আহ তাদেরকে বললাম যে আমার এই সিমটম ছিল। তারা আমাকে মেডিকেল টিমের জন্য বললো যে আগামীকালকে আসতে হবে, কারণ আমি এখন এই সময়, মানে আমি যে চলে গেছিলাম 5টার সময়, তো আমি হয়তো ওই সময় মেডিকেল টিমের সাথে কমিউনিকেশন করা হয়তো বা ছিল না, কারণ তারা হয়তো বা সেই সময় চলে গিয়েছিলেন। তো পরের দিনের জন্য রেফার করলেন আমাকে যে 5 তারিখে আসতে হবে। আজিজুল আমি 5 তারিখে আমার, এবং তারা আরো একটি কথা বললেন যে আমার সাথে করে আমার নেসেসারি যে জিনিসপত্র আছে সেগুলো আমাকে নিয়ে আসতে হবে, কারণ আমি যখন ডরমেটরির বাইরে বের হবো আমার হয়তো বা এক্সট্রা 5 দিনের কোয়ারেন্টাইনে তারা রাখবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। 5 তারিখে আমি অ্যাজ ইউজুয়াল আমার সব নেসেসারি যে জিনিসগুলো থাকে ব্যবহৃত, আমি সেগুলো নিয়ে বের হলাম। তারপরে ডাক্তারের শরণাপন্ন হলাম, ওখানে যে কনসালটেন্ট ছিল, এবং আমার সিমটম উনি জানার পরে আমাকে ডাইরেক্ট অ্যাম্বুলেন্সে করে আমার হসপিটালে পাঠালেন। পরে হসপিটালে তো আমার টেস্ট পজিটিভ আসলো। আর বলবো যে এটা এটা সত্যি আতঙ্কিত, মানে প্রথম আমিও যখন আমি শুনেছি যে আমার করোনা পজিটিভ হয়েছে, আমিও আতঙ্কিত ছিলাম। বাট আতঙ্কিত থাকলে কি হবে, মানে মনের শক্তি এবং সৎ সাহস যদি থাকে, আমার মনে হয় যে কোনো কোনো অপশক্তি আপনাকে কাবু করতে পারবে না। ভেরি ওয়েল সেড জসিম ভাই, সবসময় আপনি মোটিভেশনাল কথাবার্তা বলেন, আমার ভালোই লাগে শুনতে আসলে। আর কবির ভাইয়ের কাছে এখন চলে যাব যে আপনার প্রবাবলি মানে আপনার সাথে জসিম ভাইয়ের আসলে মিট আপ বা কিভাবে আপনাদের পরিচয়টা হয়, এবং আপনারা আসলে কি একসাথে, আমি যেটা জানি যে জসিম ভাইও হচ্ছে ভলেন্টারিলি কিছু কাজ করছে, আপনারা কি একসাথে কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন বা কোনো ধরনের কাজ করেছেন একসাথে মানে ডিউরিং দিস প্যান্ডেমিক? হ্যাঁ, একসাথে অনেক কাজ করেছি, যদিও আমি ওর সাথে কখনো আমার দেখা হয় না ওর সাথে কখনো। সো আমি যেভাবে জানি ওকে, আমি যখন আমার ইনিশিয়েটিভটা শুরু করলাম, এটা আমার প্রথম ইনিশিয়েটিভ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, লাইক উইথ উইথ এক্সপোজার, লাইক মানুষের জানে এটা প্রথমবার। কারণ আমি যাই করি কেউ যাতে না জানে ওভাবে করি, কারণ আমার বাংলাদেশে আমার নিজস্ব ইহসান ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, যেটা আমার প্যারেন্টসরা চালায়। সো নোবডি নোজ হোয়াট আই এম ডুইং। বাট এইটা আমার ফেসবুকে পোস্ট করতে হয়েছে এই জন্য, কারণ আমি যখন আমাদের কোম্পানির ফান্ড থেকে শুরু করেছি, সো আই সো আ লট অফ পিপল কামিং ফরওয়ার্ড টু হেল্প। যেমন আমার কিছু ক্লায়েন্ট, আমার ফ্রেন্ডস, আমার রিলেটিভস, আমার আন্টি আঙ্কেলস, দের আর লট অফ পিপল যারা আমার ফেসবুকে, সো দে আর কামিং ফরওয়ার্ড টু হেল্প। তো ওই জন্য আমি, কারণ যেহেতু আমাকে ওরা হেল্প করছে, আমার ফান্ড যেই টাকা ছিল, ওরা আমাকে যেই টাকা দিয়েছে, ইট বিকামস লাইক 25,000 সিঙ্গাপুর ডলার্স। তো এখন যেহেতু মানুষ হেল্প করছে, আমি চাচ্ছিলাম যে এটা আমি পোস্ট করি, যাতে ওরা দেখে যে আই এম অ্যাকচুয়ালি রিচিং আউট টু দেম। লাইক যখন আমি ওদের ডোনেশনের টাকাটা আমি লাগাচ্ছি আমার আমার ইতে ডোনেশনে, দে শুড নো হোয়াট ইজ বিং ডান উইথ দেয়ার মানি। তো এই জন্য যখন আমি পোস্ট করেছি, তখন I get to know all these people like Jashim. There are few more. So তখন জসিম বললো যে ভাইয়া আমরা তো এরকম করি, so I have these people here and that people here. He's like call center in a hospital. তো ও আমাকে নাম্বার দিত, ভাইয়া এখানে 200 people they need help, এখানে 25 people they need help, তারপরে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিত। তো আমি এগুলো বসে বসে সকালবেলা লিস্ট আপ করতাম, ফোন করতাম, অ্যাড্রেস চেক করতাম, আবার বলতাম যে আমাদের স্কেডিউল আজকে আমরা এই রুটে যাচ্ছি। সো দ্যাটস হাউ আই নো হিম। তো ও আমার জন্য ইটস লাইক এ স্যামারিটান, আমার একটা ওয়ান অফ দ্য স্যামারিটানস। তো ওর মতো আরো কয়েকজন ছিল, তো ওরা আমাকে খুব হেল্প করেছে ডিউরিং ফাস্টিং মান্থ, আর এখনো করছে। আমাদের তো 31st ঈদের দিন ছিল আমাদের লাস্ট ইভেন্ট, যেটা আমাদের গভর্নমেন্ট এজেন্সির সাথে ছিল, আমার যেটা লাস্ট ডোনেশন ছিল। আমরা 7,000 লুঙ্গি দিয়েছিলাম আমাদের বাংলাদেশি ভাইদেরকে। তো ওই দিন ছিল আমার লাস্ট। তারপর ঈদের পর দিন থেকে আমি ফ্রি, আমি বাসায় সময় দিচ্ছি আমার বাচ্চাদেরকে। বাট shall I tell this now, জসিম? গতকালকের আগের দিন মনে হয় না, 2-3 দিন জুম্মার নামাজের আগের দিন, তাই না? লাস্ট থার্সডে অথবা ওয়েডনেসডে হবে। ও আমাকে বলে যে ভাইয়া, বুধবার না, ওয়েডনেসডে। তো আমাকে বলে ভাইয়া আমাদের এখানে এই কিছু লোক আছে যারা নামাজ পড়ে গামছা, গামছা রাইট, লাইক স্কার্ফ, গামছা দিয়ে ওরা নামাজ পড়ে, অথবা অনেকে নাই ফ্লোরে পড়ে লুঙ্গি এটা সেটা দিয়ে, এদের নামাজি হইলে খুব ভালো হতো। আমি বললাম ঠিক আছে, অত অর্ডার দিয়ে শেষ,
মানে কল সেন্টার থেকে ফোন করে দিল। ওরা আমার তো সোর্সিং করতে হবে, কারণ আমার তো এই স্টক তো নাই। হ্যাঁ তো আমি কি করছি, আমি ভাবলাম যে ঠিক আছে আমি দেখি একটা পোস্ট করে দিই, বিকজ আমি নিজে নিজে খুঁজছি পাচ্ছি না, বাট একটা পোস্ট করলে হয় কি অনেকে দেখে দে কাম ফরওয়ার্ড টু হেল্প। for একটা sure. পোস্ট করলাম আর কিছু আমাদের ফ্যামিলি গ্রুপস গুলোতে একটু মেসেজ দিয়ে দিলাম, সেম থিং কাট কপি পেস্ট করে দিয়ে দিলাম। পরে পোস্ট করতে আমি বললাম যে জাস্ট আই নিড 100 প্রেয়ার ম্যাটস, ও আমার 40টার কথা বলছে। তো আমি বললাম যে ঠিক আছে 100টা 50 নিয়ে নেই। 50 50টা হয়তো, হ্যাঁ 40-50টা, বললো যে ভাইয়া যা পারেন আপনি, 40-50টা হলে হবে। তো আমি ভাবলাম যে ওকে আর একটু বাড়াই নেই, তো আমি বললাম যে 100টা অর্ডার দিই। তো আমি পোস্ট করলাম যে আই নিড অ্যাবাউট 100, আই এম লুকিং টু বাই অ্যাবাউট 100 লুঙ্গিস, সরি 100 প্রেয়ার ম্যাটস, ব্লা ব্লা ব্লা, যদি কারো কাছে কোনো সোর্সিং থাকে প্লিজ লেট মি নো। তো এইটা আমি জাস্ট সোর্সিং এর জন্য পোস্ট করছি। আর মানুষ আমাকে মেসেজ দিয়ে ভাই আমাকে জয়েন করান, কোথায় কতটা লাগবে, আমি এত টাকা দেবো, আমাকে এত দেবে। ও ও মাই গড, আমার ফ্যামিলি মেম্বার, আমার আন্টি, আমার ওয়াইফের কাজিনস। তো আমি দেখি যে আমার কাছে এত ডোনেশন চলে আসছে, যে ওই যে পে নাও আছে আমাদের একটা ব্যাংকিং হ্যাঁ হ্যাঁ সিস্টেম, হ্যাঁ হ্যাঁ। পে নাওতে এমন এত টাকা চলে আসছে যে আমি আই ক্যান বাই ফিউ হান্ড্রেড পেয়ারমেন্টস। Right. আমি ভাবলাম যে ঠিক আছে ওয়াই নট, যেহেতু ওরা 50টা চাচ্ছে আমরা বেশি নেই। Sure. তখন আমি ওকে বললাম যে দেখো, ওকে আমি স্ক্রিনশট দেখাচ্ছিলাম যে ওই ব্যাংকে যখন ট্রান্সফার হয় হ্যাঁ স্ক্রিনশট, আমি ওই মেসেজটা চলে আসে। তো আমি ওকে মেসেজগুলো দেখাচ্ছিলাম যে তিনজনের ট্রানজেকশন দেখাচ্ছিলাম যে $950। তো আমি বললাম দেখো, আমি আমি বলছি সোর্সিং দিতে আমাকে সবাই টাকা দিচ্ছে, সোর্সিং কেউ দিচ্ছে না। সেটাই। আই থিঙ্ক ইটস ভেরি ইন্টারেস্টিং যে ওয়েন পিপল কাম টুগেদার এবং সবাই সবার জায়গা থেকে আসলে হেল্প করার চেষ্টা করে, দ্যাট ইজ ওয়েন আ কমিউনিটি অ্যাকচুয়ালি কামস টুগেদার টু বিল্ড দ্য কমিউনিটি ইটসেলফ। এখানে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, আমার মনে হয় এখানে যারা অডিয়েন্সরা বাংলাদেশ থেকে তারা ভাবছে লুঙ্গি আর গামছা কি এত ইজিলি পাওয়া যায় সিঙ্গাপুরে? না, পাওয়া যায় না অ্যাকচুয়ালি। লাস্ট কাপল অফ উইকস আমি যেটা দেখছি, আমার একটা অ্যাপস আছে এখানে, ব্রুকলিনস কমিউনিটি সাপোর্ট নামে একটা অ্যাপস। ওটা কি আমি ব্রিফলি বলবো, কারণ হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এটা আসছে হয়েছে আমরা যখন ইফতার দিতে যাইতাম, তখন ইফতার পেয়ে ওই ভাইরা আমাদেরকে বলতো, ভাইয়া আপনি এত কষ্ট করে প্রতিদিন আসেন আমাদের বিভিন্ন জায়গায় ইফতার দিতে, আমার একটা বাজারের লিস্ট আছে, আপনি যদি একটু কষ্ট করে কিনে দিতেন আমাদের খুব ভালো হতো, খুব উপকার হতো, আমরা অনেকদিন এটা সেটা কিনতে পারি না। মানে অনেক কিছু বলে যে মানে ওরা আমাকে কনভিন্স করার চেষ্টা করে যাতে আমি বাজারটা করে ওনাদেরকে দিয়ে আসি। তো আমি তো না করার, আমি 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 আই ডোন্ট সে নো টু এনিওয়ান, অ্যাজ লং ইট ইজ পসিবল বা ডিফিকাল্ট হলে আমি করি। তো আমি কি করছি, আমি অনেকের কাছ থেকে আমি এরকম লিস্ট নিয়ে নিয়ে ওই গ্রোসারি শপে যাইতাম, গিয়ে বাজার করে নিজে দেখে পে করে প্যাকেট করে নিয়ে যেতাম, যেটা ভেরি ডিফিকাল্ট। আমি আমার নিজের বাসার বাজারও আমি করি না, বিকজ ইট ইজ দ্য ডিফিকাল্ট পার্ট ফর মি। আমার বউ ইউজুয়ালি বাজার করে, তো আমি ওনাদের জন্য এই বাজার আমি করে নিয়ে যেতাম। পরে এগুলো করতে গিয়ে দেখলাম যে আই এম like it is being difficult to do my ongoing iftar delivery, কারণ বাজার করতে গেলে বাজার takes a lot of time. রাইট। তো পরে আমি বললাম যে এটা তো আমার ইফতার ডিস্ট্রিবিউশনে হার্মফুল হয়ে যাবে, সো আই ক্যানট ডু দ্যাট। তখন আমি একটা আইডিয়া বের করলাম যে ওকে লেটস ডু ইট টেকনোলজি ইউজ করে এটা অন্যভাবে করি। তখন আমার একটা ফ্রেন্ড আছে সিডনিতে থাকে, তো ওর সাথে আলাপ করলাম যে দেখ আমার একটু লাগবে, হেল্প লাগবে, আই নিড এ অ্যাপ। তো বললো যে ঠিক আছে লেটস ডু ইট। তো আমি বললাম যে, বললো যে কি হোয়াট ইজ দ্য কনসেপ্ট, ইউ টেল মি। তো আমি বললাম যে মানুষ আমার কাছে বাজার চাচ্ছে, যেটা আমি এনে এরকম ম্যানুয়ালি লিখে দেয়, আমি হোয়াটসঅ্যাপ করে দিলে নিয়ে আসি, তারপর আমি দোকানদার কাছে দিই, টাকা পে করে আবার নিয়ে দিয়ে আসি। তো এটার জন্য কিভাবে করা যায়? তো বললো ঠিক আছে উই ক্যান বিল্ড এন অ্যাপ। তো ওই অ্যাপটা আমরা বিল্ড করেছি, করে আমরা এমন একটা অ্যাপ বিল্ড করেছি যেটাতে কোনো লেংদি রেজিস্ট্রেশন লাগবে না, ইমেল লাগবে না, পাসওয়ার্ড লাগবে না, কারণ বাংলাদেশি ভাইদের কাছে এগুলো নাই। দে জাস্ট হ্যাভ দ্য ফোন নাম্বার। আমরা ফোন নাম্বারটা ইউজ করে এমন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওদেরকে যে ওকে তোমরা এই লিঙ্কে চাপো, তারপরে তোমার শুধু নাম্বার লাগবে, ফোন নাম্বার দিয়ে ঢুকলেই নাম চাইবে, অ্যাড্রেস চাইবে, আর বাজারের লিস্ট যেভাবে ওরা খাতায় লিখে কাগজে লিখে এভাবেই ওখানে লিখবে। ইটস লাইক জাস্ট মেকিং এ লিস্ট। হ্যাঁ, রাইট। তারপরে সাবমিটেড দিলে এটা বাংলাদেশি সব গ্রোসারি দোকানে চলে যায়। ওরা বাহ। কোথায়? ওরা সেরাঙ্গন রোডে। সেরাঙ্গন রোডে সবাইকে আমি চিনি, আমাদের কমিউনিটির দোকানদার। তো সবাইকে আমি বলছি দেখো আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করতেছি, আই বিল্ড এন অ্যাপ, আমি আমার নিজের ফান্ড, আমার নিজের এফোর্ট টাইম লাগিয়ে এটা করেছি। ইউ গাইস ডোন্ট হ্যাভ টু পে ফর ইট, বাট মেক শিওর যে ইউ গিভ এ গুড সার্ভিস। যে অর্ডার দিবে ইউ কল দেম ইমিডিয়েটলি, গিভ দেম দ্য প্রাইস, ওরা ফটো চাইলে গিভ দেম দ্য ফটো, কারণ কোনো কিছুর কোয়ালিটি দেখতে চাইলে ইউ শু দেম। ওকে, আমি নাম্বারটা ওপেন করে দিয়েছি যাতে নোবডি হ্যাভ টু কাম থ্রু মি, যে আমার অ্যাপ যেহেতু আমাকে
ফোন করবে, আমি দোকানদারকে ফোন করবো, এরকম কিছু না। হ্যাঁ জাস্ট হ্যাঁ আইসোলেট দিস সার্ভিস ফ্রম মাই ইফতার ডেলিভারি, রাইট যাতে রাইট রাইট এটা আলাদা হয়ে যায়, ডাইরেক্ট দোকানদার টু কাস্টমার হয়ে যায়। সো এটা এমন পপুলার হয়ে গেছে যে এভরিওয়ান অর্ডারিং গ্রোসারি থ্রু দ্যাট অ্যাপ, এবং কি বাংলায় লিখে, এই কারণে আমরা কিবোর্ড ফ্রি দিয়ে দিছি, যেভাবে পারে লিখতে থাকে, শুধু বলছি যে But অ্যাড্রেস। this I want to just add on to this ভাইয়া, যে this is a great initiative যে আপনি এত কুইকলি আসলে অ্যাপটা কিভাবে করলেন আমি জানি না। It's a great initiative. I think that's why you are the CEO of your company. And also the second thing here is যে এই অ্যাপ্লিকেশনটা তো you have an opportunity of transferring it into মানে everyday using application because for the migrant brothers, right? আমরা করেছি এটা, আই উইল শেয়ার উইথ ইউ নাও। সো হোয়াট হ্যাপেন, যখন ওটা আমরা বানালাম, লাইক ইউর কোয়েশ্চেন ওয়াজ লাইক হাউ ফাস্ট ইউ ডু ইট, লাইক হাউ ক্যান ইউ ডু ইট সো ফাস্ট। তো আমাদের 3 দিন লেগে ছিল শুধু লিঙ্কটা বানাইতে, কারণ আমরা অ্যাপ দিই নাই, অ্যাপ রিলিজ করি নাই, শুধু লিঙ্ক বানিয়ে দিয়ে দিয়েছিলাম। কারণ অ্যাপ স্টোরে অ্যাপটা চলে এসছে উইদিন 3 days, কারণ অ্যাপ স্টোরকে আমরা লিখেছি যে লুক দিস ইজ ফ্রম আওয়ার কোম্পানি ফান্ডস, ইট ইজ ফর চ্যারিটি। তখন ওরা যখন দেখলো আমাদের সবকিছু, তো ইমিডিয়েটলি অ্যাপ্রুভ করে দিছে অ্যাপ স্টোর, বাট গুগল দিচ্ছে না। আনফরচুনেটলি সব ভাইদের গুগল অ্যান্ড্রয়েডের ফোন, সবারই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে হয়, তো ওইটাই দিচ্ছে না। ওরা বলছে যে না সরি, কোভিড-19 জন্য আমাদের ম্যান পাওয়ার শর্টেজ, সময় লাগবে, ইট উইল টেক 7 to 10 days। আমরা কি করলাম, যেহেতু আইফোন সবার কাছে নাই, অথচ অ্যাপ স্টোরে অ্যাপস আছে, সো আমরা গুগলের জন্য একটা লিঙ্ক বানিয়ে লিঙ্কটা ফরওয়ার্ড করে দিতাম আর কি। তো তখন ওরা লিঙ্কে যাইতো। আর আরেকটা সুবিধা ছিল যে যখন ওরা বাজারের লিস্ট একবার লিখতো, তারপরে অর্ডার দিত, সেকেন্ড অর্ডারের সময় দে ক্যান পিক ফ্রম দ্য ওল্ড অর্ডার, সো দে ডোন্ট হ্যাভ টু রাইট দ্য হোল লিস্ট অল ওভার এগেইন, কারণ বাংলা টাইপ অলসো টেক টাইম, টেক এফর্ট। সো আমরা কি করলাম যে ওই সেভ করে বাই ডিফল্ট ওটা থেকে যায়। সো ওরা কি করে, জাস্ট কোয়ান্টিটি চেঞ্জ করে, অথবা ধরেন আলু লাগলো না, আলু ডিলিট করে অন্য কিছু লিখলো, এরকম, দেন দে সেন্ড। সো সবচেয়ে ইন্টারেস্টিং হয়েছে যে দোকানদাররা আমাকে বলে ভাই এটা কন্টিনিউ রাখা যাবে না? আমি বললাম যে হ্যাঁ ভাই, বলে যে ভাই এই ওয়ান ডে $1,500 আমি সেল করছি। সো দে আর ভেরি হ্যাপি। আমি বললাম ওকে, আমাদের উই আর নট আস্কিং ইউ ফর এনি পেমেন্ট, এনি কমিশন, নাথিং, বাট মেক শিওর যে ইউ গিভ এ গুড সার্ভিস। বাট তারপর 10টা দোকানে হয়তো 2টা দোকান খারাপ। I mean, they try to cheat people and all. That's just how it is. Like for every good story, there is always one bad story. Sorry, for every 100 stories, there's one bad story. It's just how it is. But it's very interesting. আমরা ওদেরকে ওয়ার্নিং দিতাম যে যদি 3বারের বেশি কমপ্লেন আসে, দেন I'll remove you from the group, I mean from the app. আবার রিমুভও করতে পারি না, কারণ রিমুভ করে দিলে আবার দোকান কোথায় পাবো, কারণ সব তো বাংলাদেশি দোকান লাগবে, কারণ সবাই বাংলাদেশি ভাই। তো এই জন্য রিমুভও করতে পারি না। উই জাস্ট লাইক কনভিন্সিং দেম, উই আর লাইক কনভিন্সিং দেম যে একটু ভালো করো, আমরা এই অ্যাপটা ডিলিট করবো না, ভবিষ্যতে ইউ ক্যান কন্টিনিউ ইউজ দ্যাট। সো এখন আমরা যেটা করছি, লাইক কাম ব্যাক টু ইওর কোশ্চেন, যে এটা কি আসলে রাখা যায় কিনা, বা হোয়াট ইজ দ্য নেক্সট মুভ। আমরা এখন যেটা করছি, এটা গতকালকের আগের দিন রিলিজ হয়েছে আমাদের আরেকটা নিউ রিলিজ। এখন এটা অ্যাপ স্টোরে আছে, অ্যাপ স্টোরে, গুগল প্লে স্টোরে, সব জায়গায় সবার কাছে আছে। এখন আমরা যেটা করেছি, কারণ এটা এখন হয়েছে কি, অনেকে দেখতেছি যে যারা এই ক্লথ বিক্রি করে ওরাও আসছে দোকান সেট আপ করতেছে আমাদের অনলাইনে। এটা লাইক অনলাইন মল, এভরিওয়ান ক্যান সেট আপ দেয়ার মল ফর ফ্রি, আমি সব ফর ফ্রি। তো ওরা ফটো নিয়ে নামটা লিখে দেয়, প্রাইসটা দিয়ে দেয়, দে ক্যান চেঞ্জ এনি টাইম দ্য প্রাইস। তো এভাবে হচ্ছে, তো এটা একটু কমার্শিয়াল হয়ে যাচ্ছে এখন। তো আমাদের যেটা এইম ছিল, কারণ এটা যেহেতু একটা ডোনেশন ফান্ড থেকে, তো আমরা যেটা চাচ্ছিলাম যে মানুষের হেল্প কিভাবে হবে, স্পেশালি বাংলাদেশি কমিউনিটি। তো ওটা নিয়ে আমরা এখন কি করেছি, আই জাস্ট টেল ইউ, আমরা ওটাতে একটা অপশন রেখেছি যে ওপেন বাজার নামে। নাও ওরা যখন এখন ঢুকেই সোজা গ্রোসারিতে চলে যায়, গ্রোসারি অর্ডার দেয়, ইটস লাইক গ্রোসারি অ্যাপ। বাট এখন অ্যাপসে ঢোকার পরে দে উইল সি অ্যান অপশন অফ ওপেন বাজার। তো ওপেন বাজারটা আমরা এই জন্য বানিয়েছি যে এখানে গেলে ইউ ক্যান, যদি আমি ব্রিফলি বলি, ইউ ক্যান বাই, সেল, আস্ক অর অফার হেল্প। লাইক একটা মোবাইল, ইউ ওয়ান্ট টু সেল ইউর মোবাইল লাইক এনি আদার টিপিক্যাল apps, যে you just take a photo, upload it, put a price, you sell it. You can do that in open bazaar without setting up a shop. তো ওরা কি করতে পারে, কারণ যেহেতু ওদের কোনো ইমেল নাই, কোনো ফার্দার কোনো নাই, যে অত এডুকেটেড না অনেকে, যে আমাদের মতো অ্যাপসে গিয়ে সেট আপ করবে, দোকান সেট আপ করবে লাজাদায় গিয়ে বা কেরোসেলে গিয়ে। এই জন্য আমরা এটাকে একেবারে সিম্পল, যাতে শুধু নাম্বার দিয়ে ঢুকবে, তারপরে ওই ওপেন বাজারে যাবে, পোস্ট করবে একটা ফটো, লাইক ফেসবুক পোস্টের মতো ফটো আপলোড করবে আর দামটা লিখে দেবে। এটা হচ্ছে বাই সেলিং দেয়ার থিং।
আবার যদি কিনতে চায় যারা বিক্রি করবে ওদের কাছ থেকে একটা বাটন আছে যে ক্লিক টু কন্ট্যাক্ট, ক্লিক করলে নাম্বারটা চলে আসে, দেন দে ডাইরেক্ট কল, যাতে আমাদের থ্রুতে না যাইতে হয়। ওরা ওদের জিনিস কিনবে বিক্রি করবে থ্রু দ্য অ্যাপ উইদাউট লেটিং আস নো। এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডোনেশনের ব্যাপারটা। এনিওয়ান ক্যান জাস্ট গো ইন, পোস্ট এনিথিং দ্যাট ওকে আমার কাছে ধরেন আই হ্যাভ ওয়ান মোবাইল ফোন, বা আমার কাছে 200 কেজি চাল আছে, এই চালগুলো আমি দিয়ে দেবো, যে কোনো লোক নিতে পারবে, পার পার্সন ক্যান টেক অনলি 10 প্যাকেটস। তখন এটা ধরেন আমি পোস্ট করলাম, জসিম দেখলো, ও দেখলে ও যে ওখানে ওই বাটনে ক্লিক করবে যে আই ওয়ান্ট দিস, তখন ক্লিক করলে আমার নাম্বারটা পাবে, আমরা দুজন কথা বলবো ডাইরেক্ট, তারপর আমি বলবো যে ওকে আমার বাসার নিচে এসে নিয়ে যাও, অথবা যদি ওর হেল্প লাগে আমি ডেলিভারি দিলাম। এটা একটা মানে আই এম অফারিং হেল্প, আর ও হেল্প লাগবে ও নিয়ে গেল। বাট এই জিনিসটা কেউ দেখলো না। জসিম যে নিয়ে যাচ্ছে চালগুলা, নোবডি উইল নো, কারণ ওখানে কোনো আমরা কমেন্টের অপশন রাখি নাই, কেউ শেয়ার করতে পারবে না এটা। বাট যে কেউ কোনো পোস্ট করলে সবার কাছে চলে যাবে, যারা এটার সাপ্লায়ার বা যারা গ্রাহক, আমরা এভরিওয়ান উইল সি এ নোটিফিকেশন দ্যাট সামবডি ইজ অফারিং রাইস ফর সো এন্ড সো ফর ফ্রি, অথবা এট এ লেস প্রাইস, এরকম। আই থিংক কবির এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে like if you did, I mean hopefully like we can somehow get this information to the ICT ministry here, because these are the kind of innovations which I think the ministry actually recognizes যে আসলে to help out the community further. এবং আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে ICT based initiative to help out a migrant community which is in need, this is something which is I think fabulous. এবং এত অল্প টাইমের মধ্যে যে আপনি জিনিসটা করেছেন, এটা আমার কাছে মনে হচ্ছে আরো ইন্টারেস্টিং। আমি আমাদের শো প্রোডাকশন যারা করছে তাদেরকে আমি বারবার চ্যাটিং এ বলছি যে এই অ্যাপ্লিকেশনটার ভিডিও কি কোনো কিছু দেখানো যায় নাকি। আপনি যদি আমাকে একটু অ্যাপ্লিকেশনের নামটা একটু বলতেন, তাহলে মানুষজন হয়তো বা এটা নিয়ে আর একটু রিসার্চ করতে পারতো, ইফ ইটস অলরাইট। হ্যাঁ, অবশ্যই আমি নামটা বলবো। এটা হচ্ছে ব্রুকলিনস কমিউনিটি সাপোর্ট। যদি অ্যাপ স্টোরে অথবা প্লে স্টোরে সার্চ করে বের করতে হয়, ব্রুকলিনস কমিউনিটি সাপোর্ট, স্পেলিংটা হচ্ছে BROOKLYNZ, জেড ফর জেব্রা, ব্রুকলিনস কমিউনিটি, তো ভেরি সিম্পল, COMMUNITY, সাপোর্ট SUPPORT। সো ব্রুকলিনস কমিউনিটি সাপোর্ট চাপলেই চলে আসে। আর আরেকটা হয়েছে যে আমাদের কাছে লিঙ্ক আছে, আমরা শেয়ার করে দিতে পারি, সো এনিওয়ান ক্যান জাস্ট ডাউনলোড। হ্যাঁ, এই যে এইখানে আমরা, এটা ছিল খুব ইনিশিয়াল ভিডিও, এটা হচ্ছে যখন লিঙ্কটা, তখন অ্যাপ বের হয় নাই। ওকে, সো এটা আমি বাংলায় বলে দিয়েছিলাম যাতে আমাদের দেশের ভাইরা বের করতে পারে এবং ইজিলি ইউজ করতে পারে। দে আর ইউজিং ইট নাও। সো সবচেয়ে ইম্পর্টেন্ট এখন যেটা আমরা করছি যে ওই যে হেল্পলাইনটা, যে ওপেন বাজারে যাও, ইউ বাই, ইউ সেল, ইউ আস্ক ফর হেল্প অর ইউ অফার হেল্প, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং কি এটাতে আমরা বেশি ফোকাস করছি যাতে ইজি হয়, ফটোগুলা ইজিলি আপলোড হয়ে যায়, ফটোর সাইজ কমে যায় অটোমেটিক, তারপরে ইজিলি ওরা প্রাইস দিতে পারে। আমরা কাউকে বলি না যে তুমি তোমার স্টাফ ফ্রি দিয়ে দাও, বাট ইউ ক্যান গিভ ইট নমিনাল প্রাইস, তাই না? সো অনেকের যেমন আমার অনেক বার্থডে গিফট থাকে যেগুলো আমি পড়তে পারি না, বিকজ পিপল আর বাইং লাইক লুই বুটন এন্ড দেন আই ডোন্ট ওয়্যার বিকজ এক সাইজ ছোট, তাহলে এটার দাম $2000 হলো, আমার কাছে এটা জিরো। সো তেমনি ভাবে সবার কাছে এরকম ভালো ভালো জিনিস থাকে যেটা ফালাই দিতে হয় ইভেনচুয়ালি, অথবা এমন জায়গায় দিয়ে দেয় যাদের লাগে না। সো এখন কি করতে পারবে? আমি বলি না যে আমাদের বাংলাদেশিদের এখানে যারা থাকে সবার হেল্প লাগবে বা সবাই পুয়ার, নো, দেয়ার আর পিপল হু আর ডুইং গুড। তো এই জন্য আমরা চাই সবাই ভালো থাকুক, রিচ হোক, ডু বেটার। তো বাট স্টিল পিপল নিড হেল্প, right? Like আমি বলছি lower middle class যারা, তাই না? Of course. So imagine when you give something on open bazaar and then they take this without letting anyone know that I am taking this, how beautiful it is. Because আমি গরিব বা আমি নিম্ন মিডল ক্লাস থেকে আসছি, আমি একটা জিনিস কম দামে নিলাম বা ফ্রি নিলাম কারো কাছ থেকে, কেউ দেখলো না, then they will come forward to take. শুধু যে ডোনেশনটা দেবে, যে অফারটা পোস্ট করলো যে আই হ্যাভ দিস থিং টু গিভ অ্যাওয়ে, সো অনলি ও জানলো যে কে নিয়েছে, তো ও তো আর পাবলিশ করলো না এখানে, কারণ এটা কোনো ফেসবুকের মতো না। আমরা বেসিক্যালি ওপেন বাজারের কনসেপ্টটা টুইটারের মতো রেখেছি। ইউ ক্যানট কমেন্ট, you cannot poke them, you cannot write nasty things, you cannot do anything. You only can see that somebody is helping, and if you need the help, you just click to get the number, then you direct call. App is out of your conversation.
অ্যাপের কোনো Right. দরকার নাই, ইউ জাস্ট ডাইরেক্ট কল দ্য পারসন এন্ড আস্ক হিম, ওকে ভাই আই নিড দিস হেল্প, কোথা থেকে আমি এসে নিয়ে যাবো বলেন, আপনার বাসার কাছে আসবো? সো ও যদি বলে যে ঠিক আছে আসো, আর যদি ওর গাড়ি থাকে ও বলে যে না আমি তোমাকে দিয়ে আসবো ওখানে, সো দ্যাট উইল বি Sure. মাচ বেটার। সো I দ্যাটস think হোয়াট। also হ্যাঁ from Kobir bhai, like from our end, we from Greening, the T-shirt that I'm wearing. If you need any kind of help with social media or like kind of videos for your app, we are there to help you out because after initiative টা আসলেই জোস। So আপনি আমাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, no worries. হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই আমি আমি কথা বলবো আপনার সাথে এই ব্যাপারে। এখন আমি আসলে কবির ভাই, you have inspired me a lot and I'm happy that you have the same name like me. আমি আসলে খুশি হয়েছি because কবিরা জোস হয়। So এখন জোসেফ, somebody feeling bad? হ্যাঁ, এখন জসিম ভাইয়ের কাছে আসতেছি আমি। জসিম ভাই, আমাদের অডিয়েন্সরা আসলে অনেকেই জানতে চাচ্ছে যে আপনার সিচুয়েশনটা সম্পর্কে, এবং আমরা জানলাম যে আসলে আপনি একজন অ্যাম্বাসেডর হিসেবে এখন কাজ করছেন কিছু এনজিওর সাথে, প্লাস আপনি হচ্ছেন গিয়ে কিছু প্রমোশনাল ভিডিও তৈরি করেছেন যে মাইগ্রেন্ট ব্রাদার্স যারা আছে তাদেরকে, প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা, তাদেরকে কিভাবে আসলে পজিটিভ রাখা যায় এবং কিভাবে আসলে তাদেরকে জানানো যায় অনেক সার্ভিসেস সম্পর্কে অথবা নাম্বারসের সম্পর্কে। আপনার আবার সিএনএনও আপনি ফিচার্ড হয়েছেন, আপনি বিবিসিতে ফিচার্ড হয়েছেন, দেয়ার হ্যাভ বিন আর্টিকেলস অ্যাবাউট ইউ। আপনি যদি একটু বলতেন আপনার ওভারঅল জার্নিটা আসলে, যে এই পুরা কিরকম ছিল আর কি পুরা জিনিসটা, আর আপনি কি কি ধরনের আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করে কি কি ধরনের কাজ করেছেন। ধন্যবাদ কবির ভাই, এবং আমি আরো ধন্যবাদ দিব কবির ভাই, আমার হোস্ট কবির ভাইকে ধন্যবাদ দিব, আচ্ছা, আপনি আমাকে সুযোগ করেছেন, এবং আমি আরো ধন্যবাদ দেবো আমাদের কবির হোসেন ভাইকে, সিইও ব্রুকলিন স্টেনলেস স্টিলের। তিনি মানে অ্যাকচুয়ালি আমি খুব মুগ্ধ হচ্ছিলাম, এবং যখন কথাগুলো শুনছিলাম সত্যি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম যে একজন মানুষ কিভাবে পারে, তাই না? সে কিন্তু মানে শত প্রতিকূলতার ভিতর দিয়েই আর ভিতরে আমি একটু আগেই বললাম, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস কিন্তু একটা আতঙ্কের নাম ছিল, কিন্তু তার মাথায় কিন্তু সেই করোনা ভাইরাসের আতঙ্ক আমার মনে হয় কাজই করেনি। কেননা আপনি দেখেন শুধু ফেস মাস্ক আর হ্যান্ড গ্লোভস নিয়ে তিনি ইভেন মানে মানুষের দ্বারে দ্বারে ছুটে বেরিয়েছেন, কার কোথায় হেল্প লাগবে সে কিন্তু মানে কি বলবো ইনস্ট্যান্ট দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি মানে আশ্চর্য হয়ে যাই, আমি এর আগে একজনকে দেখেছিলাম, জাকির ভাই, আমি গত লাইভে এসে মেনশন করেছিলাম জাকির ভাইয়ের কথা, তো মানে আর কবির ভাইকে আমি মেনশন করেছিলাম। তো জাকির ভাই আর কবির ভাইকে আমি দেখেছি, কবির ভাই হলো ইনস্ট্যান্ট ছুটি বেরিয়েছেন, মানে তার ওয়াইফ সহ, তার মানে যেভাবে করা যায় মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছানো যায় ঠিক সেভাবে পৌঁছিয়েছেন। এবং কবির ভাই জাকির ভাই হসপিটালে থেকে করেছেন, এবং কবির ভাই ইয়ে থেকে করেছেন আর কি, দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে গিয়েছেন, মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছেন। আর আমাদের জাকির ভাই তো আমার মতো একজন করোনা পজিটিভ, তিনিও আক্রান্ত, তো তিনিও হসপিটাল থেকে যথেষ্ট মানুষের চেষ্টা মানে করার চেষ্টা করেছেন, যথেষ্ট আমি বলবো স্টিল নাও। আজকেও প্রায় 4-5 হাজারের মতো ডেলিভারি যাচ্ছে গতকালকে এবং আজকে। তো আমি বলবো যে সে অনেক অনেক বেশি মানে করার চেষ্টা করছে। এবং হয়তোবা কবির ভাইয়ের সাথে ওইভাবে কেউ কবির ভাইয়ের যদি কেউ তথ্য দিয়ে সহায়তা করতো, আমার মনে হয় তারা অনেক বেশি হেল্প পেতো, আরো বেশি হেল্প পেতো। হয়তোবা কেউ কবির ভাইয়ের কাছে পৌঁছাতে পারে নাই, বা আমরাও হয়তোবা কবির ভাইয়ের কাছে টাইমলি পৌঁছাতে পারি নাই, তার জন্য কবির ভাইয়ের সেই পরিধিটা হয়তোবা 10,000-এর লোকের ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি মনে করি যদি লোক পৌঁছাতে পারতো কবির ভাইয়ের কাছে হেল্প নেওয়ার জন্য, তাহলে এটা হয়তোবা হতে পারতো 20,000, 30,000। তো আমি শুরু থেকেই যদি বলি, আপনি কোশ্চেন যেটা করেছেন, আমি আই এম কাম টু দ্য কোশ্চেন। তো আমি ব্যাক করবো একটু কোশ্চেনে, সেটা হচ্ছে যে সূচনা লগ্ন থেকে আমি যখন ডরমেটরিতে অবস্থান করি, তখন আমার মনে তো অনেক ধরনের প্রশ্ন জাগে যে আমি অ্যাকচুয়ালি কি হচ্ছে, হসপিটাল গুলোতে কি হচ্ছে, বা ট্রিটমেন্টের ব্যবস্থাটা কি, ইত্যাদি ইত্যাদি মনের ভিতরে অনেক ইয়ে থাকতো, প্রশ্ন থাকতো। তো জাকির ভাই সেই সময় হসপিটালে ছিলেন, আমি জাকির ভাইয়ের কাছে ফোন দিয়ে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছিলাম, যে জাকির ভাই আমাকে বললো যে এখানে কোনো ধরনের টেনশন নাই, এখানে সিঙ্গাপুর সরকার যেভাবে ব্রিফ দিয়েছিল, আমি আরেকটি কথা আপনাকে বলে রাখতে চাই, সার্কিট ব্রেকারের আগেই আমাদের সিঙ্গাপুরের যে প্রধানমন্ত্রী, তিনি তার বক্তব্যে এসে বলেছিলেন যে আমাদেরকে সিঙ্গাপুরিয়ানদের মতোই সুযোগ সুবিধা দেওয়া হবে এবং চিকিৎসার ভার নেওয়া হবে। এবং আমাদের পরিবারের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে আমাদের পরিবার যাতে করে কোনো কষ্ট না পায়, মানে কোনো চিন্তা ভাবনা আমাদের নিয়ে যাতে না করে, আমাদেরকে যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করা হবে। তারই ধারাবাহিকতায় আমি বলবো যে উনি আমাকে বলতে চেয়েছেন এটাই, জাকির ভাইয়ের কাছে যখন আমি ফোন দিয়েছিলাম, যে সিঙ্গাপুর সরকার যেটা বলেছে ঠিক সেটাই করতেছে। তো আমি একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে বলবো, যে আমি যখন হসপিটালে যে আমি নিজেই যখন ওই এক্সপিরিয়েন্সটা নিয়েছি, যে না ডাক্তার এবং নার্স যারা আছে এবং আদার
হেলথ কেয়ার ওয়ার্কার যারা ছিলেন আর কি, তারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন। স্পেশালি যে জিনিসটা বেশি প্রয়োজন ছিল একটা মানুষের জন্য, একটা করোনা পেশেন্টের জন্য, সেটা হচ্ছে যে মানসিক সাপোর্ট। আমি বলবো মানসিক সাপোর্ট দেওয়ার জন্য তারা যথেষ্ট চেষ্টা করেছে। এবং ইভেন তারা এমন বলেছে যে তোমরা মনে করবা যে আমরা তোমাদের ফ্যামিলি মেম্বার। ডাক্তার এবং নার্সদের বাণী এটা, যে তারা বলেছে যে তোমরা মনে করবা আমরা তোমাদের ফ্যামিলি মেম্বার, তো সুতরাং তোমরা মনে করো না যে তোমাদের ফ্যামিলি নাই, আমরা তোমাদের সর্বদা তোমাদের সেবায় আমরা নিয়োজিত। তো সুতরাং তোমরা ডো নট প্যানিক। তো আমি মনে করবো যে একটা করোনা পেশেন্টের জন্য এর থেকে বড় কোনো চিকিৎসা হতে পারে না। সব থেকে বড় যে জিনিসটা মানসিক সাপোর্ট। তো কবির ভাই আজিজুল আমার সামনেই আছে, আমি কবির ভাই আমাকে খুব চেষ্টা করেছে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার জন্য। ওভার দ্য টেলিফোন সে আমাকে মেসেজ করেছে। সে কিন্তু সেই সময় বিজি টাইম পার করছে। মানুষের সেই বলবো যে রোজা থেকে রোজার ইফতারি হয়তো বা ঠিক মতো করতে পারে না, বা গাড়িতে বসে পানি খেয়ে ইফতারি করছে, সেই সময়ও তিনি আমাকে টেক্সট করেছে। যদি লেট নাইটও হয় তাও মানে হয়তোবা একবার করে খোঁজ নেওয়ার চেষ্টা করেছে যে জসিম হয়তোবা হসপিটালের বিছানায় আছে, কেমন আছে। তো আমি বলবো যে এটাও একটা মানসিক সাপোর্ট, যে এটাই মানুষকে কোনো রোগ মুক্তির থেকে ওভারকাম করতে সব থেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তার জন্য আমার মনে যে প্রশ্নগুলো ছিল আমি হসপিটালে যাওয়ার পরে, ওইগুলো আমি চিন্তা করলাম যে না, আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তো তাদের মনে তো অনেক প্রশ্ন থাকতে পারে। তো হয়তোবা আমার ফেসবুকে হয়তোবা আমার অনেকেই ফলো করে, বা অনেকেই আমার ফ্রেন্ড লিস্টে আছে, অনেকেই সিঙ্গাপুরে থাকে, এরকম ফ্রেন্ডসও আছে। তো আমি কেন একটি ভিডিও বানাচ্ছি না? তো আমি একটা অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করলাম যে আমি কোন ধরনের চিকিৎসা পাচ্ছি সিঙ্গাপুর হসপিটাল, এবং তারা কোন কোন ধরনের কেয়ার আমাকে করছে ওইখানে। তো আমি জাস্ট ওইখানে চিন্তা করি যে কি সম্পর্কে তৈরি করা যায়। তো আমি দেখলাম যে চিকিৎসা সম্পর্কে একটু বললে ভালো হয়, বা আমরা আমাদের আমাদের যেভাবে সিঙ্গাপুর গভর্নমেন্ট বলেছে সেইভাবে আমরা সেটা মানে করতে পারছি কিনা, বা আমরা পাচ্ছি কিনা। তো তারই ধারাবাহিকতায় আমি একটি অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করলাম, এবং পরবর্তীতে দেখলাম যে ওই অ্যাওয়ারনেস ভিডিওটা কয়েকটা গ্রুপে শেয়ার করছে। সিঙ্গাপুরে বড় বড় গ্রুপ আছে যেগুলা বাংলা কমিউনিটি, সেসব বড় বড় গ্রুপে শেয়ার করছে, অনেকেই অনেকভাবে শেয়ার করছে, বা অনেকের কার্যকারী আমার মনে হয় হয়েছে। তো ওই ভিডিও থেকে আমি আরো কিছু ভিডিও মানে উদ্বুদ্ধ হলাম যে না, তাহলে এরকম কিছু মেসেজ যদি আমি বাংলাদেশি ভাই যারা আছে তাদেরকে দিই, তারা মনে হয় সত্যি উপকৃত হচ্ছে। তো এরকম আমি কিছু ভিডিও তৈরি করেছিলাম এখান থেকে। এবং একটি সিঙ্গাপুরে কিছুদিন আগেও একটু ইয়ে ছিল, সেটা হচ্ছে যে মোবাইল ব্যাংকিং স্ক্যাম। তা আমরা যে ব্যাংক ইউজ করি, স্পেশালি ডিবিএস এবং পোস্ট ব্যাংক, তো ওইখানকার মানে অফিস, মানে ভুয়া অফিস সেজে আমাদের মোবাইলে কল দিয়ে আমাদেরকে প্রতারণা করা হতো, যে তোমাদের পাসওয়ার্ড দাও, তোমাদের ব্যাংকটা ব্লক হয়ে গেছে। আপনি মনে জেনে থাকবেন, আপনি ঠিক সেম বাংলাদেশে যেমন বিকাশে প্রতারণা হতো, ঠিক সেম কায়দায় এটি এইভাবে, কিন্তু এটা ভুয়া। তো জাস্ট ওইটা সম্পর্কে আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, যে আমার প্রবাসী ভাই যারা আছেন, অনেকেই আমাদের মতো তো দেখা যাচ্ছে যে এত বুঝে না, অনেক কিছুই বোঝে না। অনেকে আছে খুব সহজ সরল, প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছে খুব সহজ সরল। তো হয়তোবা তাদের কাছে ফোন দিলে তারা মনে করবে যে অফিস থেকে ফোন দিছে, আমি সবকিছু ডিটেলস দিয়ে দিই। তো যার জন্য আমি এই ভিডিওটা তৈরি করে আরেকটি ভিডিও, এবং মানে আমার ফ্রেন্ডসদেরকে বলি বা আমার বিভিন্ন গ্রুপে বলি যে এগুলো শেয়ার করে মানুষের মাঝে ছড়াই দেওয়ার জন্য। শুধু আমি না, আমি বলবো যে আরো অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে, তারাও ভিডিও তৈরি করেছেন আমার জানা মতে। যেমন আমার আমি জানি, যাদেরকে জানি, যেমন শরীফ ভাই, শিপন ভাই, এরকম এরকম কিছু কিছু, তারপরে শফিক ভাই। তো এরা সবাই ভিডিও তৈরি করে মানুষকে সচেতনমূলক কিছু কথা বলার চেষ্টা করেছে, যাতে করে মানুষ সচেতন হয়। তো আমিও সেটা করেছি। আর যেটা বলবো যে বিবিসি, তার আপনার আমার সিঙ্গাপুরের একটা পত্রিকা আছে স্ট্রিট টাইমস এ, সেখানেও আমার একটা ইয়ে বের হয়েছে, সেটা হচ্ছে আমার চিকিৎসা ব্যবস্থার উপরে আমি কেমন, এবং আমার যে কৃতজ্ঞতা বোধ ছিল। কেননা অবভিয়াসলি সিঙ্গাপুর সরকার যেটা করছে তার জন্য আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। যার জন্য আমি একটা আর্টিকেল লিখি আমার ফেসবুকে, এবং এই আর্টিকেলটা অনেক ভাইরাল হয় সিঙ্গাপুরে। কারণ আমি সিঙ্গাপুরে কিছু কমিউনিটির সাথে যুক্ত আছি, তারাও শেয়ার করে। এবং আমি ইংরেজিতে এটা ট্রান্সলেট করে ইয়ে করেছিলাম, পোস্ট করেছিলাম। তো যার জন্য এটা যখন অ্যাক্রস সিঙ্গাপুরে যখন ভাইরাল হয়ে গেছে, তখন অনেক নিউজ মিডিয়া আমাকে আমার ইন্টারভিউ নিয়েছে, এবং চেষ্টা করেছে জানার যে অ্যাকচুয়ালি আমি কেন নিউজটা ইয়েটা করেছি, বা আমার ইয়েটা কি। তো আমি তাদেরকে জাস্ট আমার ইন্টারভিউ যখন নিয়েছে, আমি সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, সিঙ্গাপুরিয়ান যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং আমরা যে সিঙ্গাপুরের একটা মানে পার্ট, সেটাও আমি বোঝানোর চেষ্টা করেছি তাদেরকে, যে না, তারা আমাদেরকে রিকগনাইজ করেছে, আমাদেরও তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত। জাস্ট আমি এগুলো বলার চেষ্টা করেছিলাম আমার ভিডিওর মাধ্যমে, সরি আমার ইন্টারভিউর মাধ্যমে। তো অনেকেই বলবো যে অনেক সাপোর্ট করেছে। আর স্পেশালি সিঙ্গাপুর কমিউনিটির অনেকে আছে আমাদের জানাশোনা, তারাও অনেক সাপোর্ট করেছে। সর্বোপরি সবাই যারা আছেন আমার পরিচিত, সবাই সব জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করেছে।
আর হসপিটালে যে জিনিসটা সত্যি, এটা বাস্তব একটা অভিজ্ঞতা হসপিটালে, কেননা হসপিটালে থাকলে মানুষজন রুগী হয়ে যায় আমরা জানি, কিন্তু হসপিটালে থেকে আমি আমার লাইফটাকে এনজয় করতে শিখেছি, বেশি করে এনজয় করার চেষ্টা করেছি, বিজি থাকার চেষ্টা করেছি। কেননা মানুষ যখন একটি কর্মে ব্যস্ত থাকে তখন মানুষের কিন্তু ততটুকু সেই চিন্তা করার মতো ইয়ে থাকে না, সময় থাকে না। তো আমি চেষ্টা করেছি বিজি টাইমটা পার করার জন্য হসপিটালে, যাতে আমার ভিতরে কোনো রকম ইয়ে না জি। আসে, কি ভ্রম না আসে। ঠিক হ্যাঁ, আমি যেটা বুঝতে পারলাম যে কবির ভাই, জসিম ভাই এবং আমরাও এখন আসলে সবাই সোশ্যাল মিডিয়াটাকে এক একজন এক এক অ্যাভিনিউতে আসলে এই কমিউনিটিকে হেল্প করার জন্য ইউজ করেছি। কবির ভাই যেমন হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন তৈরি করে তার অ্যাওয়ারনেস বা ডোনেশনের ক্ষেত্রে হচ্ছে ফেসবুকের থ্রুতে অনেকজনকে রিচ করতে পেরেছে। জসিম ভাই হচ্ছে তার কমিউনিটির যারা ভাই প্রবাসী ভাইরা আছে তাদের কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সোশ্যাল মিডিয়াটা ইউজ করছে। আর আমরা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াটা ইউজ করছি আপনাদের স্টোরিটা আসলে মেসেজিং গুলো আরো ওয়াইডার অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য। সো আই থিঙ্ক সোশ্যাল ডিস্টেন্সিং হ্যাজ টট আস টু বি মোর ডিপেন্ডেন্ট অন সোশ্যাল মিডিয়া। সো বাট দ্যাটস জাস্ট আচ্ছা, হাউ ইট ইজ। আসলে আমি সিচুয়েশন চেঞ্জ হয়। প্লিজ আমার বলেন। কোশ্চেনটা শেষ করি। হ্যাঁ কবির ভাই, ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমি অনেক এনজিও তে ভলেন্টিয়ার হিসেবেও মানে হ্যাঁ, কাজ করেছি। সেটা হচ্ছে যে জি, তারই একটি নাম ছিল হলো এমডব্লিউসি, এবং আমি ওই যে জাকির ভাইয়ের একটা অর্গানাইজেশন ছিল, সেটা হচ্ছে যে অন ব্যাগ অন বুক এবং মাইগ্রেন্ট রাইটার অফ সিঙ্গাপুর। তো এরকম আমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি মানে খুব ভাবে জড়িত ছিলাম সেটা হচ্ছে এমডব্লিউসির সাথে এবং মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার সিঙ্গাপুর। তো তাদের একজন অ্যাম্বাসেডর হিসেবে আমি কাজ করার সুযোগ পেয়েছি বলবো, এবং নিজেকে ধন্য মনে করি। কেননা এমডব্লিউসি এমন একটা বলবো যে সংস্থা, এই মানে করোনা ক্রান্তিকালীন যে মুহূর্তটা পার করেছি, আমরা এখনো পার করছি। তো এমডব্লিউসি যথেষ্ট ভূমিকা রেখেছে সেখানে। বিভিন্ন নাম্বার কালেক্ট করে, দেখা যাচ্ছে একটা কল সেন্টার করে সেখানে, সেখান থেকে বিভিন্ন মানুষের নাম্বার কালেক্ট করে বিভিন্ন ডরমেটরিতে ডরমেটরিতে ফোন দেয়, কার কি অসুবিধা কার কি সুবিধা, তারা জানার চেষ্টা করে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি বলবো যে এটা খুব ভালো একটা ইফেক্ট। এবং প্রত্যেকটা ডরমেটরিতে যে ডরমেটরিতে সম্ভব হয়েছে, প্রত্যেক বড় বড় ডরমেটরিতে তারা একটা ফেসবুক, সরি, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যদি কারোর কোনো সমস্যা থাকে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট পোস্ট করতে পারে যে এটা এই সমস্যা হচ্ছে। কারো যদি খাবারের সমস্যা থাকে, তা খাবারের জন্য বলতে পারে যে খাবার এটা সমস্যা হচ্ছে, খাবারের ছবি তুলে এবং ইয়ে করে দেয়, মেসেজ করে দেয় যে এই খাবারের এই সমস্যা হচ্ছে, বা এই ডরমেটারি এখানে ক্লিন নাই, বা এটা এই ম্যানেজমেন্টের এই সমস্যা, এটা সেটা। তো তখন ডরমেটরি, সরি, এমডব্লিউসি যারা টপ লেভেলের ওই গ্রুপে আছে, তারা ওই মেসেজটা টুক করে, করার পরে ওটা যদি সেটা ডরমেটারি ম্যানেজমেন্ট রিলেটেড হয়, তাহলে তাদেরকে মেসেজটা সেন্ড করে দেয় এবং তাদেরকে ইমপ্রুভ করার জন্য অনুরোধ করে। এবং যদি এমওএম রিলেটেড হয় তাহলে সেটা আলাদাভাবে ব্যবস্থা করে। তো আমি বলবো যে এই মানে করোনা ক্রান্তিকালীন যে মুহূর্তে, যে প্রাদুর্ভাবের সময়, যে সারা বিশ্ব যখন স্তব্ধ, তখন অ্যাকচুয়ালি অনেকেই সিঙ্গাপুর সরকারের পাশাপাশি আমরা দেখেছি, স্পেশালি সিঙ্গাপুর সরকারের পাশাপাশি ছোট বড় এনজিও এবং কবির ভাইয়ের মতো কিছু মানুষ, তারা কিন্তু এগিয়ে এসেছে। তারা কিন্তু সরকারের দিকে চেয়ে থাকে না যে শুধু সরকারি করবে, তা কিন্তু না। আমাদের বাংলাদেশি ভাইদের অ্যাকচুয়ালি কি বলবো, যে আপনি জানেন যে রোজা রমজানের সময় আমাদের অনেক কিছু লাগে, যেমন কবির ভাই আহ, যেটা বলে গিয়েছেন, কবির হোসেন ভাই, সরি, কবির হোসেন ভাই যেটা বলে গিয়েছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু চানাচুর, মুড়ি, তরমুজ, তারপরে আপনার ওই যে প্রাণের যে জুসটা, এরকম ইত্যাদি ইত্যাদি, এক একটা তরমুজ আমি দেখেছি, কবির ভাইয়ের কিছু কিছু ভিডিও আমি দেখেছি, তরমুজটা তিনি এইভাবে নিয়ে, বাউন্ডারি আছে, বাউন্ডারির উপর দিয়ে মানুষকে দিচ্ছে, উপর দিয়ে চেলে দিচ্ছে, মানে তাদেরকে বাইরে আসার কোনো নিয়ম নাই, গেট দিয়ে যে বাইরে আসবে সেরকম কোনো নিয়ম নাই, তিনি বাউন্ডারির উপর দিয়ে চলে দিচ্ছেন। এটা মানবতার বলবো যে উজ্জ্বল একটি দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এবং আমি মনে করি যে মানে লক্ষ 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 লক্ষই বলবো যে লক্ষ লক্ষ যুবক, আমাদের মতো যুবক যারা আছে, যারা এই ভিডিওটা দেখবে, যারা দেখে নাই বা যারা দেখবে নেক্সটে, তারাই মানে ইন্সপাইরেশন হবে কবির ভাইয়ের কাছ থেকে, যে না, মানুষ মানুষকে কিভাবে মানে সহযোগিতা করা যায়। এবং আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে যে বিভিন্ন যে অর্গানাইজেশন, ছোট বড় অর্গানাইজেশন, তারা বিভিন্ন ভাবে দেখেন, অনেকেই বলবো যে বিধর্মী আছে। আমরা যে জিনিসটা সব থেকে বেশি অ্যাটাক করার চেষ্টা করি সেটা হচ্ছে যে অনেক বিধর্মী আছে যারা প্রেয়ার মেট দিয়েছে। আপনি জেনে অবাক হবেন, অনেক অনেক বিধর্মী আছে যারা প্রেয়ার মেট দিয়েছেন, আপনি জানেন না। হসপিটাল থেকে আমাকে প্রেয়ার মেট দেওয়া হয়েছে যাতে আমি নামাজ কালাম করতে পারি, আমাকে টুপি দেওয়া হয়েছে যাতে আমি নামাজ পড়তে পারি। তো আমি বলবো যে এটা মানবতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত অবশ্যই, কারণ করোনা ভাইরাস এসে সত্যি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল যে এটা যে মানুষের উদারতাও আছে, কিন্তু মানুষের ভিতরে বিবেক থাকে,
ভালো বিবেক থাকে বা ঘুমন্ত বিবেক থাকে, সেই বিবেকটাকে জাগ্রত করা উচিত। প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো জিনিস খারাপ জিনিস আছে, তো আমি বলবো যে খারাপ জিনিস যেগুলো ঝেড়ে ফেলে ভালো যে জিনিসগুলো আছে তার বিবেককে জাগ্রত করতে হবে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এটা সত্যকে রূপান্তরিত করতে হবে। কেননা সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আর আমি যেটা বলবো যে আজকে যদি মারা যায়, টাকা পয়সা যা আছে সবকিছুই থেকে যাবে। কি হবে, টাকা পয়সা তো আমি কিছু করতে পারবো না। তো সেই টাকা পয়সার জন্য যদি আমার 2-1 হাজার মানুষ বা 200-500 মানুষ বা 2 জন মানুষ হোক, সে যদি আমাকে মানে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে আমার জন্য, বা সে যদি খুশি হয়, তাহলে অনেক অনেক বড় ব্যাপার। এটা মনে করবো যে আখিরাতেও একটি বড় পাওয়া। তো যেটা কবির ভাই করেছেন, আমার শ্রদ্ধেয় জাকির ভাই, তিনি জানি না আমার অনুষ্ঠান শুনছেন কিনা, বা এরকম যারা রিলেটেড আছে, শুধু আমি তাদেরকে যে ধন্যবাদ দেবো তা নাই। এর ভিতরে কিন্তু আরো অনেকেই আছে যারা হেল্প করেছেন। কি হেল্প করেছেন তারা? হয়তোবা মেসেজ দিয়ে হেল্প করেছেন। ধরবো যে আমাকে একজন মেসেজ দিয়ে হেল্প করেছেন। আমার কিছু বন্ধু আছে, আহ রাসেল আছে, বিজয় বিমল আছে, তারপরে আরিফ আছে, আহ আরো মানে অনেকেই আছে, যে যারা আমাকে মেসেজ দিয়ে হেল্প করেছে। তো আহ, এ- তাদের মেসেজ কিন্তু না যদি আমি পেতাম, তাহলে কিন্তু আমি কবির ভাইকে দিতে পারতাম না, তাহলে কিন্তু আমি জাকির ভাইকে দিতে পারতাম না, তারা কিন্তু ওই হেল্পটা পেত না। তো আমি বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে সবারই অবদান অপরিসীম। তারা কিন্তু সবাই চেয়েছে যে মানুষ যাতে একটু মানে এই এই সময়ে একটু সহযোগিতা পাক, একটু যাতে তারা তাদের জীবনটা আরেকটু সাশ্রয় মানে ইয়ে করতে পারে, যেন ফ্রিলি ভাবে কাটাতে পারে। তো যার জন্য বলবো যে সবারই ক্রেডিট আছে, কিন্তু হ্যাটস আপ টু ইউ কবির ভাই এবং অল দোস এনজিওস এন্ড জাকির ভাই, যারা এই ক্রান্তিকালীন মুহূর্তে রিয়েলি এগিয়ে এসেছেন, মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি জাস্ট 2 লাইনে, আপনি গান শুনতে চেয়েছিলেন, আমি 2 লাইনে আপনাকে একটা গান ওইটা শোনাতে চাই। ঠিক আছে? জসিম ভাই একটু পরে, বাট আপনি যেহেতু গানটা গেতে যাচ্ছেন এখন কবির ভাইকে ডেডিকেট করে, কোনো সমস্যা নেই, আপনি গাইতে পারেন, প্লিজ গো অ্যাহেড আচ্ছা, প্লিজ। আমি জীবনে কোনো সময় কোনোদিন গান গাইনি আজ পর্যন্ত, জাস্ট কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় যে এই 2টা লাইন, আমি কিন্তু বেশি গান গাইতে পারি না, হয়তো 2টা লাইন আমার মনে আছে, এই 2টা লাইনে আমি গাবো। সেটা হচ্ছে যে সেই গানটা আমার মনে হয় ভালো লাগবে আপনার, সময় উপযোগী একটি গান হবে হয়তো। মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু। থ্যাংক ইউ ভাই, আর সম্ভব না। I mean, that was Fantastic. and I'm pretty sure Kabir Bhai is feeling very good at the end, that I mean, this kind of appreciation is intangible, it's uncountable, এবং there you cannot put a price to something like this. It makes you a better person, এবং আশা করি যে রমাদানের যে রোজার যে টাইমটা, যে আসল মিনিংটা, এটা আসলে হুম। মানে আমরা আসলে খুঁজে পেয়েছি এই প্যান্ডেমিকের মধ্যে। যদিও একটা জিনিস যে তুলে ধরতে চাই, জসিম ভাই যেটা বললো যে আসলে এসব টাইমে আমরা দেখতে পাচ্ছি মানবতা বলে একটা জিনিস আছে। আসলে আমি বলতে চাচ্ছি না যে আমরা সবাই অমানবিক, বাট আসলে জীবনের পিছে দৌড়াতে দৌড়াতে, সবাই সোনার হরিণের পিছে দৌড়াতে দৌড়াতে এমন ভাবে আসলে আমরা আমাদের নিজেদের জীবনও যুক্ত হয়ে যাই, আমাদের আসলে একটা মিনিট, ইয়া কবির হয়ে ভাই, যায়। এহসান কবির ভাই, জি ভাই। একটু সময় দিবেন? সেটা হচ্ছে যে এই করোনা আমাকে কিন্তু অনেক কিছুই দিয়েছে বলবো। কবির ভাইয়ের মতো একটা মানুষ দিয়েছে, জাকির ভাইয়ের সাথে আমার চাকরির সুবাদে জাকির ভাইয়ের সাথে আমার পরিচয়। তো আমার আরো কিছু বড় ভাই আছে, সরোয়ার ভাই আছে, আমাদের সাইদ ভাই, আহমেদ এমাদ, ইত্যাদি ইত্যাদি। তারপরে আমাদের শরীফ ভাই, আমাদের কিরণ ভাই, এরকম কিছু সোনার টুকরো দিয়েছে আমাদেরকে, যারা সত্যি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবং আমি যখন হসপিটালের বেডে কি করবো চিন্তা করছিলাম, অনেকে অনেক ভাবে সাজেশন করেছে, ফ্যামিলির সাথে কথা বলো, মোবাইল দেখো, এটা করো, মুভি দেখো। এবং দুইটা লোকের কথা বলবো, সেটা হচ্ছে জাকির ভাই যার কথা বললাম, উনি একজন কবি সিঙ্গাপুরে, এবং আরেকটা নাম হলো শরীফ ভাই, এবং আরেকজন হলো আমাদের কিরণ ভাই। এই তিনজন আমাকে সবসময় উদ্বুদ্ধ করতো যে তুমি কিছু লেখো, তুমি কিছু লেখো, লিখবা দেখবা, লিখবা, লেখার ভিতরে আমি বললাম যে ভাই আমি তো পারি না এসব। বলে যে না, তুমি, তোমার তো গঠন ভালো, তুমি তো মানে তোমার আইডিয়া ভালো, তুমি লেখো, অনেক কিছুই পারবে। তো আমি একটা কবিতা লিখে ফেলছি, করোনা নিয়ে একটা কবিতা লিখে ফেলছিলাম। তো সেই হ্যাঁ, করোনার মানে ওই কবিতার ভিতরে আমি অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যে মানুষের মানবতা মানে, এবং নাম দিয়েছিলাম যে করোনার সর্বগ্রাস ও বিশ্ব মানবতা। ঠিক আছে? জি যে ওর জি। ভিতরে যে করোনা কিভাবে আমাদের জনজীবনে আক্রমণ করছে, কিভাবে আজকে বড় বড় শক্তি বলবো যে অনেক অস্ত্র, নামি দামি অনেক অস্ত্র, অনেক অত্যাধুনিক অস্ত্র, তারা কোথায় আজকে? তারা কিন্তু একেবারে নুইয়ে পড়েছে, মাথাটা নত করে আছে করোনা ভাইরাসের জন্য। এবং করোনা ভাইরাসের জন্য
যে বিবেক কিন্তু আমাদের একটা জাগ্রত হয়েছে, মানে আমাদের ভিতরে বিবেক ছিল কিন্তু এখন বিবেকটা আরো একটু কেমন জানি একটু মানে হয়েছে, বেশি হয়েছে। তো আমি ওইটা বোঝানোর চেষ্টা করছি যে সত্যি এই করোনা ভাইরাস যখন চলে যাবে কি এই যে জাগ্রত বিবেক যেটা, সেটা কি ক্ষণস্থায়ী থাকবে না চিরস্থায়ী হবে। মানে জি, মানে এই কবিতার যদি সময় থাকে পরবর্তীতে আমি বলে দিব আর কি হ্যাঁ, কবিতাটা। for হ্যাঁ sure. পরবর্তীতে আর কি। আমরা একদম আমাদের শো এর লাস্ট পর্যায়ে চলে আসছি, বাট অবভিয়াসলি জসিম ভাইকে আমরা আবার আরেকটা এপিসোডে নিয়ে আসবো। জসিম ভাই আমাদের সাথে থাকবে সবসময় এই অনুষ্ঠানে আমার কো হোস্ট হিসাবে, এবং পরের episode এ আমরা জসিম ভাইয়ের এই কবিতাটা শুনবো। এবং আমার একটা রিকোয়েস্ট থাকবে জসিম ভাইয়ের কাছে, ওই এপিসোডে কবির ভাইকেও যদি নিয়ে আসতে পারি আমরা একটা স্পেশাল, আপনার কবির ভাই না, সরি, জাকির ভাইকে, জাকির ভাই, সরি, জাকির ভাই। নিয়ে আসতে পারি আমরা একটা কবিতার একটা মানে একটা সিচুয়েশন পাবো যে উই হ্যাভ দ্য পোয়েটিক সাইড অফ অল আমি অফ ইউ। আমি অলরেডি আমার জাকির ভাইকে জানি না আজকে যেহেতু আমি লাইভটা শেয়ার করেছি জাকির ভাই দেখছে কিনা বা দেখবে কিনা, আমি তাকে রিকোয়েস্ট করেছি যে আপনি যাতে আসেন, কারণ উনি সবসময় ফেস হতে চায় না, সবার সবকিছুর সামনে উনি নিজেকে জাহির করতে চান না। তো আমি বললাম যে ভাই এটা খুব চমৎকার একটি অনুষ্ঠান, আপনি আসতে পারেন, মানে অনুষ্ঠানের নাম আমরা শুনছি, সেখানে সুন্দর একটি হোস্টও আছে আমাদের, এবং তিনি খুব মজা করে কথা বলেন, আপনার অনেক ভালো লাগবে। উনি খুব মজার মানুষ, যেহেতু সান্দিক মানুষ, কবিতা লেখে, কবিতা প্রিয় মানুষ, আমি মনে করি সব জায়গায় ভালো। এবং আমাদের কবির ভাই উনি খুব মানে নান্দিক এবং সান্দিক, মানে উনি কিন্তু আমি জানি না যে কবির ভাইয়ের কতটুকু বয়স হয়েছে, কিন্তু উনি সত্যিই কিন্তু একেবারে সেই আনন্দ প্রিয় মানুষ, মানে আনন্দ করতেই বেশি পছন্দ করে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের শোয়ের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আসলে জসিম ভাইয়ের সাথে আগের এপিসোড আমি দেখেছি একই জিনিস হয়েছে, কথা বলতে বলতে হাসতে হাসতে কোথায় আসলে 1 ঘন্টা পার হয়ে যায় আমি বুঝি নাই। বাট আজকে কবির ভাইও ছিল, হি ইজ অলসো অ্যান অ্যামেজিং পারসন। অলসো আপনারও কিন্তু একটা খুব সুন্দর হাসি, ভেরি কমনালিটি, বুঝছেন, আমাদের মধ্যে আছে দুজনের মধ্যে। সো থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ ভেরি ইন্সপায়ারিং আপনাদের স্টোরিগুলো শুনলে, এবং আমাদের অডিয়েন্সরা যারা দেখছে থিঙ্ক দে গেট ভেরি ইন্সপায়ার্ড, কারণ এখন সবাই হচ্ছে কি একটু ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। সো হ্যাভিং দ্য টাইম টু শেয়ার দিস কাইন্ড অফ ইন্সপায়ারিং স্টোরিজ, জাস্ট সিঙ্গাপুরে যারা প্রবাসী ভাই আছে তারা না, বাংলাদেশেও যারা আছে সবাই আপনাদের উপরে অনেক গর্বিত। এবং আমার মা বাবা প্রায় এই অনুষ্ঠানটা দেখে এবং ওরা এখনো দেখছে, এবং পাশ দিয়ে আমাকে একটু আগে বলে গেল যে আসলে এই ধরনের কাজগুলা করাটাই আসলে জরুরি। শিক্ষা, টাকা, স্টেটাস, এগুলা প্রয়োজনীয় হচ্ছে যাতে আমরা এইসব টাইমে সবাইকে হেল্প করতে পারি। তো আমি আসলে আর সময় নষ্ট করবো না, আমি থ্যাংক ইউ বলবো কবির ভাইকে আর জসিম ভাইকে, আবারও বলবো যে ইউ উইল বি কামিং ব্যাক এগেন। সো ডোন্ট ওয়ারি, আপনার সাথে আমার আবার দেখা হচ্ছে। কবির ভাই, ইফ ইউ নিড এনি হেল্প ফ্রম আস ফ্রম বাংলাদেশ, ডু লেট আস নো, উই আর উইথ ইউ। এন্ড জসিম ভাই, আমি তো আপনার সাথে সবসময় আছি। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকে। ওয়েলকাম ভাই, আসসালামু আপনাকে আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। জি, সো আমাদের শো এর আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। অ্যাকচুয়ালি লাস্ট পর্যায় থেকে টাইম পার হয়ে গিয়েছে। Usually it's always like this, we start the show, we think like we're going to finish it in an hour, but it never happens because we have so many things to catch up with. So friends, আপনারা যেখানেই দেখছেন, আপনারা যেখানেই আছেন, আশা করি ভালো থাকবেন। And remember, এখনো কিন্তু কোভিড এর প্যান্ডেমিক শেষ হয় নাই। So do keep a distance, stay safe, stay healthy, এবং যে যেখানে আছেন do pray to God so that we can be living a normal life pretty soon. ফর নাও আমি আমার টিম থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের এই অনুষ্ঠান নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ এহসান সাইনিং অফ।